তো আমরা আজকে হাতের রেখা নিয়ে আলোচনা করব। তার আগে আমাদেরকে চিনতে হবে যে কোনটাকে আমরা কোন রেখা বলি। তার আগে একটা বিষয় বলবো যে রেখা তো আপনারা পড়বেন, সবাই পড়বেন। রেখা বিষয়টা হচ্ছে হাতের গড়নের সঙ্গে সঙ্গে রেখা কিন্তু ফল দেয়। একটা নরম হাতে যে রেখা যেমন ফল দেবে, হাতটা যদি শক্ত হয় সেই রেখা কিন্তু আর সেই ফল দিতে পারবে না, ফলের কোয়ালিটি চেঞ্জ হয়ে যাবে। যেমন একটা খুব সুন্দর আয়ু রেখা একটা নরম প্রকৃতির হাতে যদি দেখতে পাওয়া যায়, তাহলে সেই মানুষটা সফট মেন্টালিটির হতেই পারেন। সেই মানুষটার মধ্যে শিল্প সত্তা, হাতের কোয়ালিটি যদি নরম হয় আর হাতে যদি সুন্দর আয়ু রেখা থাকে, তাহলে সেই মানুষটার মধ্যে শিল্প সত্তা জাগতে পারে। সেই মানুষটারই হাতের আয়ু রেখাটা খুব ভালো কিন্তু হাতটা খুব শক্ত, হার্ড, স্টিফ, সেই মানুষটা উগ্র কামনা যুক্ত হতে পারে। তাহলে হাতের কোয়ালিটির ওপরে কিন্তু হাতের রেখা সে কেমন ফল দেবে সেটা ডিপেন্ড করবে। নরম হাত, হাত যদি তুলতুলে নরম হয়, বিরাট বড় রবি রেখা, জীবনে কিচ্ছু করতে পারেনি, সারা জীবন টেনশন করে কাটিয়ে দিয়েছে। আর হাতটা খুব শক্ত, ছোট্ট একটা রবি রেখা, জীবনে প্রচুর উন্নতি করেছে, রাজনৈতিক ক্ষেত্রে তার নাম ডাক সমস্ত কিছু তৈরি হয়েছে। তো এই হাতের কোয়ালিটি সেইটা কিন্তু আমাদেরকে দেখতে হবে। হাত দেখা শুরু করবার আগে প্রথমেই যেটা দেখবেন সেটা হচ্ছে হাতটা কেমন, তারপরে আপনারা হচ্ছে রেখাতে আসবেন। এবার আমাদের দুটো জিনিস জানতে হবে, একটা হচ্ছে হাতের যে ক্ষেত্রগুলো সেইগুলো, আর কয়েকটা রেখা। তাহলে আমি একটা হাতের ছবি একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। খুঁজে বার করতে হবে, একটু কয়েক সেকেন্ড টাইম লাগবে। তবে পুজো সবাই খুব ভালো কাটিয়েছেন। তো আমি একটুখানি স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা, এইবার কিছু শুরু করবার আগে আমাদের কয়েকটা ছোট্ট ছোট্ট জিনিস করতে হবে। এই ক্ষেত্রটা আপনারা জানেন, এই ক্ষেত্রটার নাম, এটা হচ্ছে তর্জনীর ঠিক নিচে অবস্থান করে রয়েছে। নামগুলো আপনারা একটু নিজেরাই বলুন। এটা হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র। তার ঠিক পাশের ক্ষেত্রটা তারপরেরটা রবির ক্ষেত্র, তারপরে বুধের ক্ষেত্র, আর ঠিক নিচে বুধের ক্ষেত্রের নিচে এটা মঙ্গলের ক্ষেত্র। সুবোধবাবু মাইক্রোফোনে ডিস্টার্ব করছে। মঙ্গলের ক্ষেত্র ঠিক নিচে হতে পারে। এই যে অংশটা, এটার নাম দিচ্ছি আমরা চন্দ্রের ক্ষেত্র। এবার এই চন্দ্রের ক্ষেত্রটা দেখুন আকারে অনেকটা বড়। এবার এটাকে আমরা তিনটে ভাগ করি। এরপরে হচ্ছে এই জায়গাটাতে যে ক্ষেত্রটা, এই রকম জায়গাতে যে ক্ষেত্রটা, এটা হচ্ছে শুক্রের ক্ষেত্র। আর এই যে জায়গাটা, এইটাকে আমরা বলি রাহুর ক্ষেত্র। এই জায়গাটাকে আমরা বলি সেটা হচ্ছে কেতুর ক্ষেত্র। এই জায়গাটা এইরকম একটা ভাগ বাটোয়ারা রয়েছে। পাশ্চাত্য জ্যোতিষে এইটাকে মঙ্গলের একটা ক্ষেত্র, এইটাকে মঙ্গলের সমতল, আর এই জায়গাটাকে মঙ্গলের আরেকটা ক্ষেত্র হিসেবে বলা হয়। তো এই এই যে মঙ্গলের ক্ষেত্র, মঙ্গলের মধ্যেই আমরা রাহুর কিছু প্রভাব পাই, বা রাহুর যে অ্যাক্টিভিটি, রাহুর যে উগ্রতা, তার জন্য আমাদের কিছু অ্যাক্টিভিটি দরকার হয়। সেই অ্যাক্টিভিটি আমরা মঙ্গলের মধ্যে পাই। তাহলে আমাদের সাধারণ দেশীয় জ্যোতিষে বা দেশীয় হস্তরেখার ক্ষেত্রে রাহু হিসেবে ধরি, বা আমরা বৈদেশিক হিসেবে পাশ্চাত্য মতে ওটাকে মঙ্গল হিসেবে ধরি, যাই ধরি না কেন রেজাল্ট মোটামুটি একই রকম আসবে।
তো এবার ক্ষেত্রগুলোকে একটু ডিস্ট্রিবিউট করে দিই দুটো কয়েকটা ভাগে। এইখান থেকে আমরা এটাকে পুরোপুরি অর্ধেক করে দিলাম একটা পার্টে। তাহলে এখানে আবার চারটে সৃষ্টিকারক গ্রহ করলো। একটা হচ্ছে বৃহস্পতি, শনি, রবি এবং বুধ। শনিকে আমরা সৃষ্টিকারক বলছি। শনি হচ্ছে গিয়ে ধ্বংসের কারক, কিন্তু ধ্বংস হওয়ার পরেই তো নতুন সৃষ্টি হয়। ধ্বংস হবে, একটা কিছু স্টপ হবে, তারপরেই তো নতুন আবার শুরু হবে। সেই কারণে শনিকেও আমরা এই পথেই রেখেছি। বুধ, সে আমাদের অবশ্যই ক্রিয়েটিভিটির কারক গ্রহ। তো এইখানে এই চারটে সৃষ্টিধর্মী গ্রহকে, এই চারটেকে একটা ফিল্ডে রাখা রয়েছে। এরা হচ্ছে গিয়ে আমাদের মূলত পঞ্চ ইন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, জ্ঞান, এই সমস্ত বিষয়কে এই পার্টটা ইন্ডিকেট করে। এই পার্টটা হচ্ছে, এই যে অংশটা, এই জায়গাটাকে আমরা বলতে পারি যে আত্মিকরণ নয়, গ্রহণের অংশ। এই অংশ থেকে আমরা জ্ঞান অর্জন করি বা জ্ঞান আহরণ করি, সেটা করি। এই যে জায়গাটা, এই পার্টটা, সেকেন্ড পার্টটা, এই পার্টের মধ্যে রয়েছে মঙ্গলের ক্ষেত্র। এখানে আমাদের রয়েছে রাহুর অংশ, এবং তার ঠিক উপরে এই যে জায়গাটা, এই জায়গাটাতে আমাদের রয়েছে শিরোরেখা। তাহলে এই অংশটাকে আমরা রাখতে পারি, এটা হচ্ছে আমাদের বিচার ক্ষেত্র। কোন জিনিসকে গ্রহণ করা উচিত বা কোন জিনিসকে গ্রহণ করা যাবে কিনা, সেটা আমাদের এই স্তরে ঠিক হবে। কোন বিষয়কে আমরা গ্রহণ করব কিনা, শিরোরেখা এই জায়গাটাতে রয়েছে। আর একদম শেষের যে অংশটা, এই অংশটা হচ্ছে আত্মীকরণ এবং ভোগের ক্ষেত্র। এখানে চন্দ্র, শুক্র ইত্যাদিরা অবস্থান করে রয়েছে। তাহলে এই অংশটা যদি বেশ বড় টাইপের হয়, সেই ক্ষেত্রে আমাদের ভোগের মাত্রা সেটা কিন্তু বৃদ্ধি পায়, ভোগ আমাদের অধিক পরিমাণে হয়। অল্প পরিশ্রমে করেই প্রচুর কিছু সম্পদ উপার্জন করার ক্ষমতা এই জায়গাটা আমাদেরকে দেয়, এই যে লোয়ার পার্টটা। এবার আমরা চলে আসব চন্দ্র। এবার আমাদের একটুখানি চন্দ্র ক্ষেত্র নিয়ে পড়তে হবে। চন্দ্রের যে ক্ষেত্রটা, এটাকে আমরা তিনটে ভাগে ভাগ করব। একটা হচ্ছে এই একটা ভাগ, আর একটা হচ্ছে মোটামুটি এই একটা ভাগ। তো এই যে চন্দ্র ক্ষেত্রটাকে আমরা ভাগ করেছি, এর উপরের অংশটাকে আমরা উচ্চ চন্দ্র বলতে পারি, যেটা মঙ্গলের ক্ষেত্রের সঙ্গে কাছাকাছি। মঙ্গলের ক্ষেত্রের একটা প্রভাব এই উচ্চ চন্দ্রের মধ্যে পড়বে। তারপরেরটা হচ্ছে মধ্যচন্দ্র, আর তারপরেরটা হচ্ছে নিম্নচন্দ্র। এই অংশটা শুক্র ক্ষেত্রের দিকে। এক সেকেন্ডে আসছি। এইখানে একজন রয়েছেন, তিনি সুযোগ পেলেই আমার কুকুরটাকে একটু উত্তক্ত করেন। যাই হোক, তাহলে উচ্চ চন্দ্র যেটা, এই অংশটা, ওপরের অংশটা, আপনারা আমার মাউস পয়েন্টারটা দেখতে পাচ্ছেন তো? আমি একটা রং ঢেলে দিচ্ছি। এই অংশটা হচ্ছে উচ্চ চন্দ্র। এই অংশটাতে মঙ্গলের প্রভাব থাকবে। তারপরের যে অংশটা, সেটা হচ্ছে মধ্যচন্দ্র। এই অংশটা, এটা হচ্ছে মধ্যচন্দ্র। আর নিচের যে অংশটা, সেটা হচ্ছে নিম্নচন্দ্র। এই বিষয়টা আমাদের জন্য ইম্পর্টেন্ট। কেন? কারণ হচ্ছে গিয়ে শিরোরেখা, সেটা যদি উচ্চচন্দ্রের দিকে আসে, স্ট্রেট হয় বা মঙ্গলের ক্ষেত্রের দিকে যায়, তাহলে জাতক বা জাতিকা পরিশ্রম মানসিকতা সম্পন্ন এবং বেশ জেদি হয়। শিরোরেখা যদি হচ্ছে গিয়ে মধ্যচন্দ্রের দিকে আসে, মানে মনের সফটনেস কিছুটা বাড়লো। যদি নিম্নচন্দ্রের দিকে আসে, ইমোশন বাড়বে।
হঠকারী সিদ্ধান্ত গ্রহণের প্রবণতা কমবে, ভাবনা চিন্তা অনেক পরিকল্পনা ইত্যাদি করতে চাইবে। মনের যে কি বলবো সাবলীলতা সেইটা হচ্ছে কিছুটা কমবে। ইমোশন, মনের মধ্যে অনুভূতি, ছোট্ট ছোট্ট কারণে মন খারাপ, এগুলো মারাত্মক রকমের বাড়বে। তার মধ্যে যদি হাতটা নরম হয় তাহলে সেই মানুষরা অত্যন্ত সংবেদনশীল হবে। তাহলে এই চন্দ্রের ক্ষেত্রটা আমাদেরকে বুঝতে হবে। এবার আমরা চলে আসব কয়েকটা রেখার বিষয়। তো আমাদের প্রথমেই পড়তে হবে যে রেখাটা, সেটা হচ্ছে আয়ু রেখা। আমি বয়স নির্ণয়টাকে পরে করাবো। হাতের রেখার সাহায্যে যে বয়স ক্যালকুলেশন সেটা আমরা একটু পরে করব। রেখাতে আসবো, তার আগে একটা ছোট্ট জিনিস আপনাদের সঙ্গে আগের দিনও ক্লাসে আমরা আলোচনা করেছি, সেটা যে বৃদ্ধাঙ্গুলি। বৃদ্ধাঙ্গুলি ইন্ডিকেট করে মানুষের ইমোশন, মানুষের মাইন্ডের কোয়ালিটি। এইটা আমাদেরকে দেখে নিতে হবে। খুব সরু, খুব লম্বা যদি বুড়ো আঙ্গুল হয়, তারা কিন্তু প্রচন্ড রাগী টাইপের হয়, তারা পারফেকশনিস্ট হয়, তারা সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস পছন্দ করে। বুড়ো আঙ্গুল যদি একটু থ্যাবড়া টাইপের হয় সেটা বেশি ভালো। আবার গদার মতো বুড়ো আঙ্গুল খুব হেভি, খুব ম্যাসিভ, তারা কিন্তু বুদ্ধিভ্রষ্ট হন। তাদের সারা জীবনে প্রচুর পরিশ্রম করতে হয়, তারা রোমান্টিকতার ধার ধারেন না। বুড়ো আঙ্গুল যদি খুব থ্যাবড়া টাইপের হয়, খুব সলিড টাইপের হয়, তাহলে সেই ক্ষেত্রে এই মানুষগুলো কিন্তু জীবনে বেশ ওয়ারিড হয়ে থাকেন। এরা হচ্ছে গিয়ে যা যা হোক না কেন, জীবনে কিছু যাই হোক না কেন, এরা হচ্ছে গিয়ে ভোগ সর্বস্ব হয়ে থাকেন। এদের মধ্যে প্রেম, ভালোবাসা, ইমোশন এগুলোর অভাব থাকে। স্ট্রাগল প্রচুর করতে হয়, খেটে খেতে হয়। একটু সূক্ষ্ম, একটু লম্বাটে আঙ্গুল, বুড়ো আঙ্গুল, সেগুলো খুব ভালো, শৈল্পিক মানসিকতা থাকে। বেশি যদি সরু হয়ে যায় তখন তারা ইগো প্রবলেমে ভুগতে থাকেন। বরঞ্চ মাঝারি টাইপের একটু ফোলা ফোলা বুড়ো আঙ্গুল, সেটা হচ্ছে গিয়ে ভালো। বুড়ো আঙ্গুলের যে টিপ, একদম মাথার দিকটা, এই জায়গাটা একটু ভালো করে লক্ষ্য করতে হবে। এই যে জায়গাটা বুড়ো আঙ্গুলটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা নিজেদের হাতে হাত দিলে বুঝতে পারবেন। যদি এরকম টাইপের থাকে, এতটা উঁচু থাকবে না, তাহলে তো টিউমার বুঝতে পারবেন। যদি হচ্ছে কি এরকম একটু উঁচু টাইপের থাকে বুড়ো আঙ্গুলটাকে, আমি শেয়ারটা অফ করছি, আবার ভিডিওটা দেখুন। বুড়ো আঙ্গুলটাকে এইভাবে ধরবে, এইভাবে ধরবার পরে তলা দিয়ে এরকম করে হাতটাকে নাড়াবেন, এইভাবে। এইভাবে যদি দেখেন যে এই জায়গাটাতে একটা রেইন ড্রপ, একটা জলের ফোঁটার মতন কিছু স্পট রয়েছে বা কিছু একটা উঁচু হয়ে রয়েছে, সেই যে জায়গাটা, সেই জায়গাটা ইন্ডিকেট করবে এই মানুষটা খুব নরম মনের মানুষ। এর মধ্যে সেবা ধর্মী মানসিকতা রয়েছে, এ প্রচন্ড হেল্পফুল, মানুষের সঙ্গে থাকতে ভীষণভাবে পছন্দ করে। এই মানুষটা পলিটিক্সে বা অন্যান্য জায়গাতে একটা স্পেস তৈরি করতে পারবে, এইটা এই মানুষটার মধ্যে এই ক্ষমতাটা আছে। এবং এই মানুষটা ভীষণ রকম প্রেজেন্টেবল, এই ভরসা করতে পারে। অ্যাজ এ ক্লায়েন্ট এই লোকটা আপনার উপর ডিপেন্ড করবে। এই লোক যদি আপনার কাছে আসে, সে চট করে আপনাকে ছেড়ে চলে যাবে না। এই মানুষটা বন্ধুত্ব করতে পারে ভালো। তো আমাদের তো ক্লায়েন্ট ম্যানেজমেন্ট, ক্লায়েন্ট হ্যান্ডলিং, এটা ভীষণভাবে রিয়ালাইজ করতে হয়। কোন ক্লায়েন্টকে আমরা কিভাবে ট্যাকল করব, এটা আমাদেরকে বুঝতে হয়। কেউ আছেন আমাদের কাছ থেকে রেমিডি নেবেন, কেউ আছেন আমাদের কাছ থেকে রেমিডি নেবেন না। তো এই কোনো ক্লায়েন্ট আছে তিনি সহজেই আমার উপর ডিপেন্ড করবেন, কোনো ক্লায়েন্ট আমাদেরকে জাজ করতে আসবেন। যেমন আপনারা যখন করছিলেন, আপনারা যখন ওয়েট করছিলেন, আমি একজনকে দেখছিলাম। তো ভদ্রলোকের 49 বছর বয়সে তার মধ্যে শিল্পী সত্তা জেগে উঠেছে। তিনি একজন ওই কাঠের স্কাল্পচার, এবং তিনি হচ্ছে গিয়ে অনেক পুরস্কার পেয়েছেন এবং কাজকর্ম দেখালেন দুর্দান্ত। তো উনি হচ্ছে গিয়ে, উনি এবং ওনার মেয়ে, এরা এসছিলেন, ওনার ওয়াইফ এসছিলেন। তো ওনাদের মধ্যে একটা জাজ করবার টেন্ডেন্সি ছিল, ওনারা জাজ করতে চাইছিলেন যে এই অ্যাস্ট্রোলজার বলতে পারে কিনা। তো এরকম কিছু লোক আসবে, কিছু কিছু লোক আসবে, তারা একদম আপনার কাছে সারেন্ডার হয়ে আসবে, যে যা বলবে, এই দাদা যা বলবে সব ঠিকঠাক, এর বাইরে কোনো কথা হবে না, দাদার কাছেই যেতে হবে, দাদাই ফুল, দাদাই ফাইনাল। তো এরকম ক্লায়েন্ট আসবে। কিছু ক্লায়েন্ট আসবে তাদের স্বভাব ঘুরে ঘুরে দেখানো। তো এইটা আপনি বুঝতে পারবেন তার সঙ্গে কথাবার্তা বলে, তারপরেও তার বুড়ো আঙ্গুলের কোয়ালিটি দেখে।
তাহলে বুড়ো আঙ্গুলের এই যে অংশটা, আঙ্গুঠা ছাপ দেওয়ার জন্য আমরা যেটা করি, এই অংশটা একদম স্ট্রেট রাখবার পরে এই জায়গাটা যদি একটু ফুলে ওঠে, তার মানে হচ্ছে এই মানুষটার উপর ডিপেন্ড করা যায়, এই মানুষটা চট করে আপনাকে ছেড়ে যাবে না, এ আপনাকে ভরসা করবে। বা বলা যেতে পারে এই মানুষটা যে অ্যাস্ট্রোলজারের কাছেই যাবে, এ কিন্তু তাকেই একটা ভরসা করতে চাইবে। আচ্ছা, আবার আমরা শেয়ারে চলে এসেছি। তো এবার আমরা বুড়ো আঙ্গুলটা মোটামুটি পড়ে নিয়েছি। বুড়ো আঙ্গুলের যে পর্বগুলো রয়েছে তার মধ্যে প্রত্যেকটা পর্ব, তিনটে যদি কারোর হাতে পর্ব থাকে সেটা খুব ভালো, যদি তিনটে পর্ব না থেকে দুটো ইকুয়াল পর্ব থাকে সেটাও ঠিকঠাক। কিন্তু পর্বহীন বুড়ো আঙ্গুল সেটা কিন্তু মূর্খ মানুষকে ইন্ডিকেট করে। বুড়ো আঙ্গুলে একটু পর্ব থাকাটা দরকার, থাকলে পরে ভালো। খুব কম ক্ষেত্রেই আপনারা বুড়ো আঙ্গুলে দেখতে পাবেন পর্ব নেই, যদি না থাকে তাহলে সেটা কিন্তু স্থূল বুদ্ধি, মন্দ বুদ্ধি মানুষের বুড়ো আঙ্গুল হতে পারে। কোনো কোনো সময় মাঝখানে একটা এসছিল যে হাতের একটা ছাপ দেখিয়ে বলেছে যে দেখুন তো এই ছেলে ফিরে আসবে কিনা। তো এটা একটা ফেক কথা, যে এরকম বলা সম্ভব নয় হাতের একটা ছাপ দেখে যে এই ছেলে আবার ফিরে আসবে। তো সেটা নাকি কোনো একটা বাঁদরের হাত দেখানো হয়েছিল। তো হাত দেখে কি করে চিনবেন যে এই হাতটা বাঁদরের হাত না একটা মানুষের হাত? তো এই যে বুড়ো আঙ্গুলটা যেখান থেকে শুরু হয়েছে, এটা দেখুন মোটামুটি হাতের এরকম জায়গা থেকে বুড়ো আঙ্গুলটা শুরু হয়েছে। তো বাঁদরের হাত যদি হয় সেই ক্ষেত্রে বুড়ো আঙ্গুলটা শুরু হবে এখান থেকে। এইবার দেখুন, হাতের দাগ টাগ রেখা সে তো আলাদা থাকবেই, কিন্তু তাহলেও বুড়ো আঙ্গুলটা এইরকম যেটা রয়েছে এইভাবে হচ্ছে কি বুড়ো আঙ্গুলটা শুরু হতে দেখতে পাওয়া যাবে। একদম অশিক্ষিত মূর্খ অ্যাস্ট্রোলজার না হলে সে মানুষের হাত আর বাঁদরের হাতের ডিফারেন্স করতে পারবে। এটা অনেকদিন আগে টিভিতে এসেছিল, টিভিতে দেখানো হয়েছিল বাঁদরের হাতের ছাপ নিয়ে, বলা হয়েছিল এই ছেলে আর বাড়িতে ফিরবে কিনা। তো সেটা নিয়ে অনেক জল টল ঘোলা হয়েছিল, কিন্তু তাতেও জ্যোতিষশাস্ত্র বেঁচে আছে। তো যাই হোক না কেন, এইরকম আমাদের ক্ষেত্রেও আসতে পারে, বহু মানুষ তিনি নিয়ে আসতে পারেন জাজ করবার জন্য। তো আমরা তিনটে রেখা পড়িয়ে দেব। আমরা সবাই এই রেখাগুলো জানি, আর কোন রেখা জানি বা না জানি, এই রেখা কটাকে আমরা জানি। তো তার মধ্যে প্রথম যে রেখাটা তার নাম হচ্ছে পিতৃরেখা। পিতৃরেখা, তাহলে এই রেখাটা কোথায় থেকে কোথায় আপনারা একটু বলবেন কেউ? পিতৃরেখা, এই রেখাটা হচ্ছে শুক্র ক্ষেত্র বেষ্টনকারী রেখা, যেটাকে আমরা আয়ু রেখাও বলে থাকি। কিন্তু এই রেখাটা ইন্ডিকেট করে আমার পিতৃকুল, আমার সামর্থ্য, আমার বংশ পরিচয়, আমার পিতার অবস্থা, আমার জীবন, আমার জীবনের বিভিন্ন সময়ের বিভিন্ন ঘটনা। তো এটাকে লাইন অফ লাইন বলা হয়। তো আমি একটু নামটা পাল্টে পিতৃরেখা বললাম। এরপরে আমাকে আপনারা বলুন যেটা, সেটা হচ্ছে আহ প্রণয় রেখা। প্রণয় রেখা কোনটা? প্রণয় রেখা হচ্ছে আমাদের হৃদয় রেখা। বুধের ক্ষেত্রের নিচ থেকে বৃহস্পতির ক্ষেত্রের দিকে একটা মোটা ম্যাসিভ লাইন সেটা যাত্রা করে, তার নাম হচ্ছে হৃদয় রেখা। এবং আমাদের হৃদয়, আমাদের মন, আমাদের প্রেম, আমাদের ভালোবাসা, প্রণয়, এই সমস্তই আমাদের হৃদয় থেকেই বিচার করা হয়। তো এই রেখাটাকে আমরা বলবো তাই জন্য প্রণয় রেখা। এরপরে হচ্ছে আমাদের মাতৃরেখা। মাতৃরেখার আরো একটা নাম আছে। মাতৃরেখা নামটা আশা করা মনে হয় আপনাদের কাছে একটু নতুন নতুন লাগছে, কিন্তু বেসিক্যালি এই রেখাটা হচ্ছে গিয়ে আপনাদের চেনা রেখা, যাকে আমরা শিরোরেখা বলি। শিরোরেখাকেই আমরা মাতৃরেখা বলবো। এবার কেন একে মাতৃরেখা বলা হয়, কেন এটা আমাদের মাতৃস্থানকে নির্দেশ করে, তার অনেক লজিক আছে। এই রেখা দুটো একত্রে সৃষ্ট হয়েছে, পিতামাতা একসঙ্গে এখানে মিলিত, এটা একটা কথা কেউ কেউ বলেন।
এই রেখাটা চন্দ্রের দিকে মুভ করে, চন্দ্র ক্ষেত্রের দিকে। চন্দ্র আমাদের মাতৃকারক গ্রহ, তাই কেউ এটাকে মাতৃরেখা বলতেই পারেন। তো যে যা খুশি বলুক, এর নাম হচ্ছে শিরোরেখা। এটাকে আমরা মাতৃরেখা হিসেবে ট্রিট করব। এরপরে আমাদের আর একটা খুব বড় রেখা, সেটা হচ্ছে কর্মরেখা। কর্মরেখা আমরা কাকে বলেছি? কর্মরেখা হচ্ছে যাকে আমরা লাইন অফ ফেট বা ভাগ্যরেখা বলে থাকি। এই রেখাটার উৎপত্তি মণিবন্ধের আশপাশ থেকে হয়, কখনো চন্দ্রক্ষেত্র থেকে, কখনো শুক্রক্ষেত্র থেকে, কখনো কেতুর ক্ষেত্র থেকে এর উৎপত্তি হয়। এবং এর যে মুভমেন্ট, গতি, সেটা হচ্ছে আমাদের ভাগ্য রেখার শনির ক্ষেত্রের দিকে। কোনো কোনো সময় অন্যদিকেও যায়, যায় না বলবো না, তো শনির ক্ষেত্রের দিকেই এর গতি প্রকৃতি দেখতে পাওয়া যায়। যেহেতু শনি আমাদের প্ল্যানেট অফ কর্মা, শনি আমাদের কর্মাকে নির্দেশ করে, শনি আমাদের প্রারব্ধকে নির্দেশ করে, তাই এই রেখাটাকে আমরা লাইন অফ কর্মা সেটাও কিন্তু বলতে পারি। এই চারটে রেখা সাধারণত বেশিরভাগ হাতেই দেখতে পাওয়া যায়, কোনো কোনো ক্ষেত্রে নাও দেখতে পাওয়া যেতে পারে। কোনো কোনো ক্ষেত্রে আপনারা দুটো রেখাও দেখতে পারেন। দুটো রেখা আমি দেখাচ্ছি কোন কোন দুটো রেখা দেখতে পেতে পারেন। একটা রেখা হচ্ছে এইরকম একটা রেখা, আর একটা রেখা হচ্ছে একটা আয়ু রেখার মতন একটা রেখা। এটাও আপনারা দেখতে পাবেন। এই লাইনটাকে সিমিয়ন লাইন বলা হয়। এখানে হৃদয় রেখা নেই, শিরোরেখা হৃদয় রেখা একটাই রেখা। কখনো কখনো এইখানে এরকম একটা লম্বা টাইপের রেখা দেখতে পাওয়া যায়। তো এরা হচ্ছে গিয়ে সুস্থ স্বাভাবিক জীবনযাপন চট করে করতে পারে না, জীবনে যে বিশাল কিছু করবে সেটা এদের দ্বারা হয় না। তো আমাদের এই চারটে রেখা, এগুলো আমাদের একটু দরকারি রেখা, এদের দরকার। এরপরে আরো কিছু রেখাতে আমরা আসবো। তার মধ্যে কয়েকটা রেখা আমি একটু একটু করে বলি। তার মধ্যে প্রথম যে রেখাটা রয়েছে সেটা হচ্ছে রবি রেখা। এতটুকু হতে পারে, আর একটু বড় হতে পারে, আরেকটু বড় হতে পারে, আর একটু বড় হতে পারে। আবার কোনো কোনো ক্ষেত্রে রবি রেখা একদম ভাগ্য রেখার এখান থেকেও উঠতে পারে। এই রকমও রবি রেখা দেখতে পাওয়া যায়। এই কিন্তু ভয়ঙ্কর রবি রেখা। যদি হাতে এই রবি রেখা থাকে, যদি এরকম রবি রেখা থাকে, তাহলে কি প্রেডিকশন করবেন? একটা ঝাটাং করে প্রেডিকশন করুন। চন্দ্রানী ম্যাডাম একটা প্রেডিকশন করুন চট করে, হাতে এরকম লাল বড় একটা রবি রেখা। তার ভাগ্য উচ্চস্তই হবে, কারণ ভাগ্য থেকে রবিতে যদি টানা চলে যায়, আমার তো তাই মনে হয়। হ্যাঁ, সচরাচর দেখা যায় না, আমার হাতেও নেই। এইরকম রবি রেখা যদি দেখেন, তাহলে পরে এর বিবাহিত জীবনে ভয়ঙ্কর অশান্তি হবে, হবেই হবে। এতটা বড় থাকতে হবে না। কিন্তু ভাগ্য কি আরো ভালো হবে না? আরেকটু ছোট করে দিলাম, হ্যাঁ ভাগ্য তো ভালোই হবে, আরেকটু ছোট করে দিলাম। এরমও যদি রবি রেখা থাকে, তাহলে ম্যারিড লাইফে আনহ্যাপি হবে, বিয়ে নাও করতে পারে, ভাগ্য ভালো হবে, সাকসেস থাকবে। আচ্ছা, এবার আমরা চলে আসি, রবি রেখা আমাদের হলো এরপরে আমাদের আরেকটা রেখা, সেটা হচ্ছে স্বাস্থ্য রেখা। এই রেখাটার নাম হচ্ছে স্বাস্থ্য রেখা, কিন্তু এটা হচ্ছে অস্বাস্থ্যের রেখা। স্বাস্থ্য রেখা থাকলে পরেই তার পেটের সমস্যা। পারফেক্ট স্বাস্থ্য রেখা হচ্ছে এইটা, আয়ু রেখা টাচ করবে না, বুধ ক্ষেত্রে প্রবেশ করবে না, এইরকম ভাবে থাকবে। খুব কম লোকের ক্ষেত্রে দেখতে পাবেন, বেশিরভাগের ক্ষেত্রেই এই স্বাস্থ্য রেখা আয়ু রেখাকে টাচ করে। আয়ু রেখাকে টাচ করলো মানেই পেটের সমস্যা শুরু হলো, নানান রকম হেলথ ইস্যুস দেখতে পাওয়া যাবে। বেশিরভাগ ক্ষেত্রেই স্বাস্থ্যরেখা ভাঙা ভাঙা থাকে। আপনাদের হাতগুলোতেও দেখবেন, যারা জ্যোতিষ চর্চা টর্চা করেন তাদের হাতে এরকম স্বাস্থ্যরেখা পাবেন। এই রেখাটা খারাপ নয়, যেহেতু চন্দ্রক্ষেত্রের প্যারালালি একটা রেখা গেছে, এটা আমাদের দৈব অনুভূতিকে বাড়ায়। হাত খুলে দেখুন, আপনাদের বেশিরভাগের হাতেই এই রেখাটা দেখতে পাবেন। বিশেষ করে হাতের মধ্যে যদি জল তত্ত্বের প্রভাব থাকে, তাহলে এই রেখা অবশ্যই দেখতে পাবেন।
তাহলে যদি এরকম রেখা থাকে, ভাঙা ভাঙা স্বাস্থ্য, তাহলে মনের জোর কমবে, পেটের সমস্যা দেখতে পাওয়া যাবে, মাঝে মাঝে যে শারীরিক দিক থেকে খুব ভালো থাকছেন সেইটা সবসময় আসবে না। ভালো যদি স্বাস্থ্যরেখা থাকে, অর্থাৎ যেটা দেখালাম যে প্রমিনেন্ট স্বাস্থ্যরেখা এই, এবং তার সঙ্গে একটা মঙ্গল রেখা যাকে আমরা বলি মার্শাল লাইন। কেন যে এই রেখাকে মঙ্গল রেখা বলেছে তা কেউ বলতে পারবে না। তো এই যে মার্শাল লাইন এইরকম যদি থাকে সুন্দর, তাহলে পরে জাতকের প্রচুর প্রাণ শক্তি দেখতে পাওয়া যাবে, জাতক হাইলি অ্যাক্টিভ হবে, যে কোনো কাজে সাফল্য আসতে পারবে এবং শারীরিক সামর্থ্য প্রচুর থাকবে, হাই ইমিউনিটি সিস্টেম, রোগ প্রতিরোধ ক্ষমতা বেশ বেশি, এগুলো দেখতে পাওয়া যাবে। এই যে স্বাস্থ্য রেখা বলে একটা রেখাকে বললাম, এই রেখাটারই নাম ব্যবসা রেখা, বাণিজ্য রেখা। কিন্তু এই রেখাটা তখনই ভালো বাণিজ্য দিতে পারবে যদি এর প্যারালালি বুধ ক্ষেত্রে এরকম একটা রেখা থাকে, তখন কিন্তু এই রেখাটা ব্যাপক বাণিজ্য দিতে পারবে। আদারওয়াইজ কিন্তু এর খুব ভালো বাণিজ্য দেওয়ার ক্ষমতা থাকবে না। এরপরে আমাদের একটা খুব দরকারি রেখা, সেটা হচ্ছে দৈব অনুভূতি রেখা। সেটা চন্দ্রক্ষেত্রে এরকম ভাবে থাকে। আপনাদের মধ্যে সবার নেই, দু একজনের থাকতে পারে, দু একজনের আংশিক থাকতে পারে। তো আমার হাতে প্রচুর রেখা টেখা আছে, যদিও সেগুলো কাজ করে না, তা সত্ত্বেও বেশ কিছু রেখা আছে। এবার তার মধ্যে এই রেখাটাও আছে, মনে হয় বিশেষ কাজকর্ম করছে না। তো এই রেখাটার নাম হচ্ছে দৈব অনুভূতি রেখা। আপনাদের অনেকের হাতে থাকবে, আবার অনেকের হাতে থাকবে না। যারা রেগুলার একটু মেডিটেশন করেন, মনের উপরে জোর দেন, প্রেডিকশনের উপরে খুব ভাবনা চিন্তা করে প্রেডিকশন করেন, নিজের প্রেডিকশন নিজে খুঁজে বার করার চেষ্টা করেন, তো সেই মানুষদের ক্ষেত্রে কিন্তু এই দৈব অনুভূতি রেখা দেখতে পাওয়া যাবে। এরপরে চন্দ্রক্ষেত্রে এরকম একটা রেখা দেখতে পাওয়া যায়, এই রেখা। এই যে রেখাটা, এর নাম হচ্ছে ভ্রমণ রেখা। কোনো কোনো সময় এই রেখাটা এরকম ভাবেও চলে যায়। এটা ইন্ডিকেট করে আমাদের ভ্রমণ প্রবণতা, কত ঘুরতে যাওয়ার মানসিকতা আছে, ঘুরতে যাবে বা বিদেশে থাকবে সেটার থেকেও ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়ার যে মেন্টালিটি, সেইটাকে এই রেখাটা বিশেষভাবে প্রকাশ করে। বেড়াতে যাওয়ার ইচ্ছা থাকে এই সমস্ত মানুষদের মধ্যে। এবার আমাদের পড়তে হবে যেটা, সেটা হচ্ছে বিবাহ রেখা। তো বিবাহ রেখা একটা খুব জটিল রেখা, ছোট্ট একটা রেখা। এই রেখাটার নাম হচ্ছে বিবাহ রেখা। তো বুধের ক্ষেত্রে নিচে এই রেখাটাকে দেখতে পাওয়া যায়, হৃদয় রেখার সমান্তরাল ভাবে এই রেখাটা আমাদের বিবাহ ইন্ডিকেট করে। বিবাহ রেখার সঙ্গে আরো কিছু সরু সরু এরকম রেখা দেখতে পাওয়া যায়। এই রেখাগুলোকে কেউ কেউ সন্তান রেখা বলেন, আমিও বলি। কিন্তু তার সঙ্গে সঙ্গে এই রেখাগুলো হচ্ছে গিয়ে বিবাহ বিভ্রাটের রেখা। এই রেখাগুলো যদি বেশি থাকে তাহলে হাজবেন্ড ওয়াইফের মধ্যে অশান্তি ব্যাপকভাবে দেখতে পাওয়া যায়। সাপোর্টিং রেখা দরকার আছে। এই রেখাটা যদি আবার এরকম ভাবে থাকে, লক্ষ্য করুন, মানে শুধু ওপরে, তাহলে পরে সেটা কিন্তু ম্যারেড লাইফে অশান্তি দেয় না, বরঞ্চ ম্যারেড লাইফে বিয়ের পরে জীবনে উন্নতি নিয়ে আসবার চেষ্টা করে। কিন্তু এই রেখা যদি এরকম থাকে তাহলে কিন্তু ম্যারেড লাইফে অশান্তি আসবার সম্ভাবনা প্রচুর। শুধু একটা রেখা ম্যারেড লাইফে অশান্তি আনবে না, আরো রেখা রয়েছে, তারা হচ্ছে গিয়ে ডিস্টার্ব করবে। সেই রেখাগুলো আমাদের কম্বিনেশন গুলো পড়তে হবে। আর কিছু রেখা রয়েছে, তারা চেষ্টা করবে যে এই মানুষটা যাতে বিয়ে টিয়ে করে সুখে শান্তিতে ঘর করতে পারে। সেই রেখা হচ্ছে গিয়ে, যেমন একটা হলো এই রেখা, এই রেখার নাম বলতে পারেন? সলোমন রিং। সলোমন রিং, ভেরি গুড। তো এই রেখা, একটা জিনিস মনে রাখতে হবে, যখনই কোনো প্যারালাল সমান্তরাল রেখা থাকে, সেই রেখা এই রেখাটার ক্ষমতা বৃদ্ধি করে। যেমন হচ্ছে গিয়ে আপনাদের অনেকের হাতেই শিরোরেখার সমান্তরাল রেখা থাকবে।
পল্লব বাবুর হাতে থাকতে পারে, আমার কথাবার্তা দেখে মনে হয়েছে। আছে একটু। হ্যাঁ, আমার কথাবার্তা শুনে মনে হয়েছে পল্লব বাবুর হাতে একটা সমান্তরাল রেখা থাকতে পারে। সলোমন রিংও আছে একটু, আহ আহ, মানে মোটামুটি ভালোই আছে আর কি, পুরো প্রমিনেন্ট না হলেও আছে, থাকার কথা। তো প্রমিনেন্ট হওয়াটা মুশকিল, কারণ মনে হয় কুণ্ডলিতে রাহুর সঙ্গে বৃহস্পতির একটা কানেকশন আছে। হ্যাঁ, আমার বৃহস্পতি কেতু একসাথে, কর্কটে বৃহস্পতি। হ্যাঁ, retrograde। ওই জন্য হচ্ছে হ্যাঁ, সলোমন রিংটা কানেক্টেড হবে না। তো ওটাও আমি কথা বলে মুখ দেখে ঠিক বুঝতে ঠিক পেরেছি। ঠিক। হ্যাঁ, এই বিদ্যাটা শিখতে হবে। দারুণ দারুণ। তো এই যে প্যারালাল লাইন, যখনই লাইন হচ্ছে গিয়ে প্যারালাল থাকবে, তখন সে হচ্ছে গিয়ে একটা লাইনের ক্ষমতা বাড়িয়ে দেবে। তাহলে এইরকম যদি লাইন থাকে, তাহলে ব্রেনের যে এবিলিটি সেটা ভীষণভাবে বাড়িয়ে তুলবে। তাহলে ব্রেনের চিন্তা করবার ক্ষমতা এইটাকে বাড়িয়ে তুলবে। এইটা হচ্ছে গিয়ে একটা জিনিস। আর একটা জিনিস হচ্ছে গিয়ে ফর্ক। ফর্ক মানে হচ্ছে শাখা রেখা। এই কিন্তু ডুয়ালিটি নিয়ে আসবে। এই রেখা আর এই রেখা, এই দুজনের মধ্যে বিরাট তফাৎ রয়েছে। একটা হচ্ছে শক্তিবর্ধক রেখা, এই যে রেখাটা আমি আঁকলাম, এ হচ্ছে শিরোরেখার ক্ষমতা বাড়িয়ে দেবে। আর এই যে রেখাটা, এই যে দ্বিতীয় যে রেখাটা আনলাম, এইটা হচ্ছে কনফিউশন ক্রিয়েট করবে, দ্বিমুখী চিন্তা ভাবনা নিয়ে আসতে চাইবে, বিভিন্ন রকম ভাবনা চিন্তা আলাদা আলাদা। তাহলে যখনই প্যারালাল লাইন হবে, সেই লাইনটা কিন্তু সবসময়ই ভালো। ভাগ্য রেখা প্যারালাল লাইন কি হয়? রবি রেখা। ভালো রবি রেখা থাকলে সৌভাগ্য আসবে, তার মানে ভাগ্য রেখাটা ভালো ফল দেবে, ভাগ্য রেখাটা ভালো ফল দিতে পারবে। হৃদয় রেখার সঙ্গে যদি একটা প্যারালাল রেখা কোনোভাবে পেয়ে যাই, যদি এরকম থাকে, বিবাহিত জীবনের ক্ষেত্রে খুব ভালো নয়, কিন্তু ভূ সম্পত্তি প্রচুর পরিমাণে দেবার চেষ্টা করে এই রেখা। আয়ু রেখা, প্যারালাল রেখা, মঙ্গল রেখা, মার্শাল লাইন, এই রেখা যদি থাকে, গায়ের জোর খুব হয়, খেলাধুলায় খুব ভালো থাকে। আমাদের হাতে খুব ভালো মার্শাল লাইন পাবেন না আপনারা, নিজেদের হাত খুলে দেখে নিন। মার্শাল লাইন ছোট, বাঁকা, ভাঙা, টেরা, বেঁকা, নানান রকম পাবেন। কারণ আমরা হচ্ছি ব্রেন খাটানো লোক, আমাদের শিরোরেখাটা ভালো হওয়া উচিত। আচ্ছা, সলোমন রিং, এই যে ক্ষেত্র বেষ্টনকারী রেখা, সলোমন রিং হচ্ছে আপনাদের হাতের এই রেখাটাকে বা বৃহস্পতির ক্ষেত্রটাকে ঘিরে রাখবে। ক্ষেত্র বেষ্টনকারী রেখা ক্ষেত্রের শক্তি বাড়ায়। যদি আপনি দেখেন আপনার ক্ষেত্র, কোনো ক্ষেত্রকে বেষ্টন করে রেখা রয়েছে, যেমন দৈবানুভূতি রেখা, চন্দ্রক্ষেত্র বেষ্টনকারী রেখা, চন্দ্রক্ষেত্রের পাওয়ার বাড়িয়ে দিয়েছে। আপনি বসে বসে গল্প করছেন, মনের মধ্যে কি আছে সব বুঝে নিচ্ছে। 2-4 জনের হাতে থাকবে আপনাদের মধ্যে। যেমন হচ্ছে গিয়ে চন্দ্রাণী ম্যাডামের হাতে হালকা হালকা থাকার কথা, গোটা নয়, ভাঙা। কোন জায়গাটা? চন্দ্রক্ষেত্র বেষ্টনকারী রেখা। কোনটা কোনটা বুঝতে পারছি দেখাচ্ছি, না। এইবার দেখাচ্ছি। মন দিয়ে পড়াশোনা করছেন না, কি হবে? সত্যি তাই, একদম। এই দেখুন, দেখান তো, বুঝতে পারছি না দেখা যাচ্ছে কোনটা। কই, ওটা তো নেই। ভাঙাচোরা এরকম টাইপের একটা রেখা চন্দ্রক্ষেত্রের পাশাপাশি। দেখুন তো। ওরে বাবা, ওইভাবে কি করে দেখবো? আপনি আমার দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, আপনার হাত দেখতে পাচ্ছি। হ্যাঁ, সেটাই বলছি আর কি, দেখতে পাচ্ছেন? একটা আছে, টাইপের একটা হতে পারে, একটা মানে হবে হবে ভাব আছে। স্পেশালি যে হাতে আপনার পাথর পড়ে আছে, ওটা কোন হাত? এটা এটা বাঁ হাত, বাঁ হাত। বাঁ হাত। ডান হাতে তৈরি হচ্ছে, লক্ষ্য ডান করুন। হাতে ঘিরে আছে। ডান হাতে হচ্ছে, তৈরি হচ্ছে, একটু দেখুন। তাই? আমাকে দেখাতে হবে না, আপনি দেখুন। ও, কোনটা? এই যে আরেকবার এরকম একটুখানি টাইপের, এরকম রেখা। কিছু জানি বুঝতে পারছি। আচ্ছা, একটা একটা মেঘের অন্যদিকে চলে গেছে তো, এটা তো, এই দেখুন এইদিকে চলে গেছে। এটা তো এইদিকে চলে গেল হ্যাঁ তো, হ্যাঁ, এদিকটা চলে এসছে। আচ্ছা। তো যাই হোক, আপনার ক্ষেত্রে এরকম একটা রেখা হতে পারে, কারণ আপনার হচ্ছে গিয়ে ইনটিউশন পাওয়ারের লেভেল আমার কথা বলে মনে হয়েছে বেশ বেশি। তো যাদের দিব্য অনুভূতি রেখা থাকবে,
তারা হচ্ছে গিয়ে ইনটিউশন পাওয়ারটা তাদের বেশি হবে। যদি ভালো থাকে তাহলে ইষ্ট দর্শনও হতে পারে। ভগবানকে ডাকছেন, যেমন কৃষ্ণানন্দ আগমবাগীশ, তিনি মা কালীর দর্শন পেয়ে গেছিলেন। মা তাকে বলেছিলেন যে কালকে সকালবেলা উঠে যাকে দেখবি সেটাই আমি। আর সেই থেকে উনি মা কালীকে আর জামা কাপড় পরাননি। সাঁওতাল রমণীকে জানেন তো এই সমস্ত গল্প? না, এটা জানি না। জানেন না? আচ্ছা, না। এটা হচ্ছে, বলি একটু, গল্পটা ভালো লাগবে। এই বলুন বলুন বলুন। গল্পটা হচ্ছে নবদ্বীপের গল্প। নবদ্বীপের একজন অত্যন্ত সাত্ত্বিক ব্রাহ্মণ ছিলেন, তার নাম ছিল কৃষ্ণানন্দ আগমবাগীশ। তো কৃষ্ণানন্দ আগমবাগীশ তখন শক্তি পুজো করতেন। তখন পুজো হতো ঘটে, মায়ের নিরাকার রূপের পুজো হতো। তা উনি আর কি ভাবলেন যে মায়ের কি কোনো সাকার রূপ হবে না? বারংবার মাকে ডাকেন যে সাকার রূপের দর্শন করাও মা, কেমন হবে তোমার রূপ। তো অনেক রকম মূর্তি ভাবেন, কিন্তু আর হয় না। এবার একদিন রাত্রিবেলা তিনি মাকে স্বপ্নে দেখলেন। দেখবার পরে মা তাকে বলছেন যে কালকে সকালবেলা সূর্য উঠে স্নানে যখন যাবি, তখন প্রথম যাকে দেখতে পাবি সেটাই আমি। তো কৃষ্ণানন্দ মাকে দেখে আর সারা রাত ঘুমটুম হয়নি। ভোরবেলা যেই সূর্য উঠছে উঠছে করছে, ওঠেনি সূর্য, তখন বেরিয়ে পড়েছে গামছা নিয়ে। এবার রাস্তায় বেরিয়ে পড়ে খানিক দূর গিয়ে দেখে একটা সাঁওতাল বসতি। সেইখানে এক সাঁওতাল রমণী, তার শরীরে প্রচুর বসন টসন কিছু নেই, কম, মানে কম পোশাক পরা, সকালবেলা ঘুম থেকে উঠেছে, কেউ আসবে বুঝতে পারেনি। তো সে ঘুঁটে দিচ্ছে, তার এক হাতে একটা গোবরের তাল আর এক হাতে সে ঘুঁটে দিয়েছে, মানে এক হাতে এরকম হাতে গোবরের তাল আর এক হাতে ঘুঁটে দিচ্ছে। এবার ঠাকুর, তার একটা পা হচ্ছে একটা নারকেল গাছের গুড়ির উপরে, একটা পা উঠিয়ে রেখেছে আর একটা পা নিচে। তো এবার ঠাকুর মশাইকে দেখে তো লজ্জা পেয়ে গেছে, ঠাকুর মশাইকে চেনে, তো লজ্জা পেয়েই তার জিভটা বেরিয়ে গেছে সকাল সকাল। তো সেই যে মূর্তি, সেটাই কৃষ্ণানন্দ আগমবাগীশ তার কল্পনার মাধ্যমে মা কালীর বর্তমান মূর্তিতে ফুটিয়ে তুলেছেন। এবং এর সঙ্গে হচ্ছে গিয়ে তন্ত্র, শাস্ত্র, তত্ত্ব, এগুলো সমস্তই যুক্ত হয়েছে। যেমন আমাদের যে মা কালীর কোমরে যে সমস্ত করকাঞ্চি মালা রয়েছে সেইগুলো, বা অন্যান্য যে সমস্ত জিনিসপত্র রয়েছে, প্রত্যেকেরই কিছু না কিছু মানে রয়েছে এবং সমস্তটাই শাস্ত্রীয়। তো যাই হোক না কেন, সেগুলো আপনারা পরবর্তী সময় জানবেন আস্তে আস্তে। তো এই যে দিব্য দর্শন, ইষ্ট দর্শন, এর জন্য দরকার একটা নরম হাত, একটা তুলতুলে সফট হাত, আর তার সঙ্গে দরকার একটা দিব্য অনুভূতি রেখা। এই মানুষরা খুব দুঃখ পান, এরা কষ্ট পাবেন, এরা মনের মধ্যে হাহাকার, হাহুতাশ এসব থাকবে, কিন্তু তা সত্ত্বেও এরা ভগবানের প্রতি বিরাট বিশ্বাস নিয়ে থাকবেন। হাত যাদের খুব নরম হবে। আমার কিন্তু ভগবানের ওপর প্রচন্ড বিশ্বাস। হ্যাঁ, হ্যাঁ, প্রচন্ড বিশ্বাস। কেন বলুন তো, মানে আমি যেটা মনে করি, হয়তো বা মনে নাও করলেও আমি কিন্তু ভগবানের কাছে পেয়ে যাই। হ্যাঁ, আর আমি তো কোনোদিনও আজ পর্যন্ত চাই না। আমি কোনোদিনও নিজের জন্য তো মানে প্রশ্নই ওঠে না যে আমি এটা চাইবো বা কিছু। আমি চাইতেই ভুলে যাই, কারোর কাছে চাই এটা না, আর কি কিন্তু পেয়ে যাই। আপনাকে দেখে আমার মনে হয় যে আপনার সঙ্গে আর কি মানে পরমাত্মা, স্পিরিট, আত্মা, এর একটা রিলেশনশিপ ক্রিয়েটেড হওয়া উচিত। এটা হচ্ছে রবি বন্ধনী। আমি তো বাকিদেরকে দেখিনি খুব একটা ক্লোজলি, হ্যাঁ, পল্লব বাবুর সঙ্গে ছবি টবি দেখি মাঝে মাঝে ফেসবুকে, দেখে একটু একটু মনে হয়েছে। আর আপনি ভিডিও অন করেন, তাই আপনাকে দেখি। তো এইটা হচ্ছে গিয়ে রবি বন্ধনী, খুব রেয়ার রেখা, দেখতে পাওয়া যায় না। যদি থাকে তাহলে রবির ক্ষেত্র বিরাট শক্তিশালী হয়। তো এইটা আমি কিন্তু সিংহ রাশি, রবিরই জাতক। এইটা হচ্ছে শনি বন্ধনী। শনির ক্ষেত্রে যদি এরকম থাকে তাহলে সংসার ত্যাগ ত্যাগ করবার ইচ্ছা জন্মায়, মানুষ সংসার ছেড়ে অন্যত্র চলে যায়, প্রচন্ড কর্মমুখ হয়, মানে কর্মোন্মুখ হয়, অর্থাৎ প্রচুর পরিশ্রমী, প্রচুর কাজ করতে চায়, সব সময় কাজের মধ্যে থাকবে, কাজকর্ম করবে, এইভাবেই থাকতে চায়। এরপরে আরেকটা বন্ধনী রয়েছে যার নাম হচ্ছে শুক্র বন্ধনী। এই শুক্র বন্ধনী কিন্তু শুক্র এলাকাতে নেই। শুক্র বন্ধনীটা শুরু হয়েছে এইখানে আর শেষ হয়েছে এইখানে।
আমাদের হাতে শুক্রবন্ধনী পাওয়া যাবে না, কিন্তু শুক্রবন্ধনী যদি কারোর হাতে থাকে সে খুব ভালো অ্যাস্ট্রোলজার হতে পারে। তার সবকিছুই পারফেক্ট, সে একদম পারফেকশনিস্ট, সে প্রেমে পারফেক্ট, সে বিয়েতে পারফেক্ট, সে চাকরিতে পারফেক্ট, সে ব্যবসায় পারফেক্ট। এই শুক্রবন্ধনী হচ্ছে কি সলমন রিং এর থেকেও শক্তিশালী। যদি কারোর হাতে গোটা একটা থাকে, সে লোহাকে ছুলেও সেই লোহা সোনা দিতে শুরু করবে। আচ্ছা স্যার, বলছি একটা কোশ্চেন আছে যে এই শুক্রবন্ধনী যদি ধরে নিন ভেঙে গেল মাঝখান থেকে দুটো টুকরো হয়ে, হ্যাঁ, তখন কি হতে পারে সেটা? সেটাতে আসছি। আর তার আগে একটা জিনিস জানতে হবে যে এই বুধ আর বৃহস্পতি এই দুটো জায়গাকে টেনে কেন শুক্রবন্ধনী করা হয়েছে, এর কি কোনো লজিক টজিক আছে? এটা তো জানা নেই। এর একটাই লজিক আমি খুঁজে পেতে পেয়েছি, সেটা হলো শুক্রের সঙ্গে বুধ আর বৃহস্পতির ঘনিষ্ঠ সম্পর্ক। বৃহস্পতির ক্ষেত্র মিনে শুক্র উচ্চস্থ হয়, আর বুধের ক্ষেত্র কন্যায় শুক্র নিচস্থ হয়। তো এইখান থেকে শুক্রকে টানার এছাড়া আর কোনো আমি আর কি জায়গা খুঁজে পাইনি যে বুধ আর বৃহস্পতি এদের মধ্যে কানেক্টিভিটি তৈরি করা হয়েছে, এছাড়া আর কিছু পাইনি। আচ্ছা, এইবার হচ্ছে শুক্র বন্ধনী যদি ভেঙে যায়, তো আমাদের অনেকের হাতেই না এই রেখাটা দেখতে পাওয়া যায়। এইরকম রেখা কখনো কখনো এই লাস্টের রেখাটা গিয়ে হৃদয় রেখা থেকে একটা রেখা উঠে এরম ভাবে জুড়ে যায়। এইটা খুব কমন রেখা। এই টাইপের মানুষরা মোটামুটি সুখী প্রকৃতির মানুষ, ক্রিয়েটিভ মানুষ। এদের একটু বয়স হলে পরে মূত্রনালীর সমস্যা ঘটবার সম্ভাবনা থাকে। জীবনের প্রচুর ক্ষমতা থাকা সত্ত্বেও এদের চাহিদাগুলো পূর্ণ হয় না। ভাঙা শুক্রবন্ধনী থাকলে পরে ম্যারিড লাইফ সবসময় যে হ্যাপি হবে তা নয়, বেশিরভাগ ক্ষেত্রেই ম্যারিড লাইফ আনহ্যাপি থেকে যায়। আর একটা জিনিস হচ্ছে জীবনে প্রচুর কোয়ালিটি, সেই কোয়ালিটি গুলো নষ্ট হয়। এবার এই শুক্রবন্ধনী ভাঙার অনেক রকম টাইপ আছে। এই ভাঙাটা খুব ভালো, এটাতে কোনো দোষ নেই, এটা খুব সুন্দর একটা ভাঙা, কিন্তু এরকমও দেখতে পাওয়া যায় না। দেখতে পাওয়া যায় যেটা, সেটা হচ্ছে এইরকম। আগেরটা আর এটার মধ্যে ডিফারেন্স হচ্ছে এইটা আগেরটাতে গিয়ে মিলে গিয়েছিল, কিন্তু এটা মিলল না। তো যদি এরকম মিলে যায় তাহলে সেই শুক্রবন্ধনীটা ভালো, জীবনে স্ট্রাগল করবার পরে আলটিমেটলি সেই লোকটা নিজের গোলে পৌঁছতে পারে। কিন্তু যদি একই লেভেলে না থাকে, অন্য জায়গায় রয়েছে, অন্য ভাবে রয়েছে, সেই ক্ষেত্রে সেই শুক্রবন্ধনী কিন্তু কাজ করতে পারে না, সেই শুক্রবন্ধনী মানুষকে সাপোর্ট দিতে পারে না। সেই ক্ষেত্রে মূত্রনালীর পীড়া বা হচ্ছে গিয়ে প্রেমে বিচ্ছিন্নতা এই সমস্ত দেখতে পাওয়া যায়। এরপরে আমরা একটা রেখা পড়ব, তার নাম হচ্ছে সংকল্প রেখা। কেউ এটাকে প্রেম রেখাও বলেন। এই রেখাটা এইরকম জায়গায় দেখা যায়, এইটাকে আত্মশক্তির রেখা বলা যেতে পারে। এইরকম একটা দুটো রেখা থাকলে পরে ডেডিকেশন দেখতে পাওয়া যায়, তারা জীবনে কিছু না কিছু করবে। এ মানুষ লাইফের শেষে একটা না একটা জায়গায় গিয়ে দাঁড়াবে, দাঁড়িয়েই থামবে, তার আগে একে আর কি আটকানো যাবে না। এদের ইচ্ছা শক্তি, আত্মশক্তি এটা প্রচন্ড মাত্রায় দেখতে পাওয়া যায়। এরপরে একটা রেখা যেটা খুবই আনকমন, রেয়ার রেখা, সেটা হচ্ছে লাইন অফ এডুকেশন, শিক্ষার রেখা। এই রেখাটা একটা অদ্ভুত রেখা। এই শনির ক্ষেত্রে এইরকম একটা রেখা দেখতে পাওয়া যায়, কারোর কারোর ক্ষেত্রে দেখতে পাবেন। এইটা নাকি শিক্ষার রেখা, তো ভারতীয় জ্যোতিষে শিক্ষা রেখা নেই। এইটা হচ্ছে গিয়ে পাশ্চাত্য জ্যোতিষে এটাকে লাইন অফ এডুকেশন বলা হয়েছে। তো আমরা যখন এডুকেশন করবো হাত দেখে, তখন আমরা দেখবো এটা বাদ দিয়েও প্রচুর রেখা রয়েছে যেখান থেকে আমরা এডুকেশন বিচার করব। তাহলেও এটাকে শিক্ষা রেখা হিসেবেই ধরা হয়েছে, ধরে রাখা হয়েছে। এই লাইনটা, এটা হচ্ছে লাইন অফ এডুকেশন। এরপরে আমাদের হচ্ছে সাধারণ উন্নতি রেখা। এটা ছাড়াও অনেক উন্নতি রেখা রয়েছে, বাট এই রেখাগুলোকে আমরা আয়ু রেখার ওপরে যেগুলো, এগুলোকেই আমরা উন্নতি রেখা হিসেবে ট্রিট করব। এরা হচ্ছে আমাদের উন্নতি রেখা। এই রেখাগুলো যদি আমাদের হাতে দেখতে পাওয়া যায়, তাহলে আমাদের জীবনে ওই ওই বয়সে
ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, এইবার হচ্ছে গিয়ে এই রেখাগুলো আমরা চিনলাম যে কোনটা কোন রেখা, আমরা বিচার পর্যায়ে ঢুকিনি। এবার আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে বয়স নির্ণয়। আয়ু রেখা, হৃদয় রেখা, শিরোরেখা বা ভাগ্যরেখা, এগুলোর সাহায্যে আমরা বয়স কিভাবে ক্যালকুলেট করব, মানে কোন বয়সে কোন ঘটনা ঘটবে। তাহলে দাগগুলোর একটা বয়স সম্পর্কে আমাদের জানতে হবে। স্যার বলছি একটা কথা ছিল, বলছি স্যার ওই শুক্রের ওটা যেটা লম্বা লম্বি ভাবে বললেন না, তো ওইগুলো তো ওগুলো তো বললেন, আর একটা যেটা হয় না যে আড়াআড়ি ভাবে অনেকগুলো থাকে, তো ওই আড়াআড়িটা আড়াআড়িটা হচ্ছে প্রতিবন্ধকতার রেখা। ওটাকে আড়াআড়ি আর লম্বালম্বি থাকলে পরেই ওটাকে বলা হবে জাল চিহ্ন। কাইন্ড অফ, হ্যাঁ হ্যাঁ। তো তখন হচ্ছে গিয়ে মানুষের যে এফোর্ট সেটা বাধাপ্রাপ্ত হবে। পারিপার্শ্বিক বাধা হতে পারে, ফ্যামিলির বাধা হতে পারে, বিভিন্ন দিক থেকে ডিস্টারবেন্স আসবে আর ব্লকেজ দেখতে পাওয়া যাবে। এবার দেখতে হবে কোন রেখাটার ইন্টেন্সিটি কতটা, গভীর কতটা। যদি লম্বালম্বি রেখাগুলো মানে যেটাকে আমরা দেখালাম সেটা যদি গভীর হয় তাহলে সে সমস্ত বাধা কাটিয়ে উঠতে পারবে, কিন্তু যদি এরো রেখাগুলো গভীর হয় তাহলে তার পক্ষে কিন্তু বাধা কাটিয়ে ওঠাটা মুশকিল হবে। আচ্ছা স্যার, একটা আমি পড়েছিলাম, আই থিঙ্ক তিরোর বইতেই ছিল, যে এই আড়াআড়ি রেখাগুলো যদি ভাগ মানে আয়ু রেখা যদি কেটে বেরিয়ে যায়, যদি কোনোভাবে ভাগ্য রেখাকে ছুঁয়ে যায়, তো সেই ক্ষেত্রে বলে যে অপোজিট সেক্স দ্বারা নাকি বাধাপ্রাপ্ত হতে পারে বা কোনো প্রবলেম আসতে পারে তার লাইফে। আসতে পারে, অবশ্যই আসতে পারে। আচ্ছা, তো এইবার আমরা বলছি যে আপনি তো এই যে বলছি যে এই রেখাটা, এই যে রবি রেখা এখানে যে নামছে, হ্যাঁ এইটা তো আমার এখানে আসতে গেল, তাহলে কি হলো? মানে ওটা তো আমরা রবি রেখা পড়াবো, কোনো অসুবিধা নেই। ওই দেখালেন তো এইটা কেটে গেল, আপনার ফটোতে ছিল এটা কেটে বেরিয়ে আসছে, তো আমার তো এখানে কেটে বেরোচ্ছে না, ওইখানেই আটকে যাচ্ছে। না বেরোক, কোনো অসুবিধা নেই, ওগুলো তো আমরা রবি রেখার মধ্যে পড়াবো। আমরা আজকে বয়স টয়স গুলো করি, এরপর আমরা আয়ু রেখা পড়াবো, প্রত্যেকটা আলাদা আলাদা করে পড়াবো। আজকে শুধু রেখাগুলো দেখালাম। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো এইবার আমাদেরকে একটা প্র্যাকটিস করতে হবে, সেটা হচ্ছে হাতটাকে এইভাবে ধরে এইখানে যে গাঁট আছে গাঁটটাকে আইডেন্টিফাই করতে হবে। হৃদয় রেখার ওপরে আমাদের 3টে গাঁট পাবো আমরা। প্রথমটা কোরে আঙ্গুলের পরে, তারপরেরটা অনামিকার পরে, আর তারপরেরটা মধ্যমার পরে। 3টে গাঁট আছে, ওই গাঁটগুলোকে একটু দেখে নিতে হবে। প্রথম গাঁটটা ইন্ডিকেট করবে 25 বছর। না না, এই যে প্রথম হচ্ছে কি কনিষ্ঠা আর অনামিকার মাঝখানে একটা, তারপরে অনামিকার মধ্যমার মাঝখানে একটা গর্ত, গর্তটা, ও গ্যাপটা, 3টে পাবো। তো প্রথমটা ইন্ডিকেট করবে 25 বছর বয়স, দ্বিতীয়টা ইন্ডিকেট করবে 50 বছর বয়স, আর তৃতীয়টা ইন্ডিকেট করবে 75 বছর বয়স। তো আমাদেরকে এটা একটুখানি বুঝে নিতে হবে যে কোথায় কোথায় কোনটা কোনটা রয়েছে। বোঝা গেল? তিনটে গাছ, হ্যাঁ তিনটে গাছ আছে। প্রথমটা হচ্ছে 25 বছর, তারপরেরটা হচ্ছে 50 বছর, এবং তারপরেরটা মানে লাস্টেরটা সেটা হচ্ছে 75 বছর। 75 মানে তর্জনীর সামনেরটা 75 নাকি নিচেরটা 75? লাস্টেরটা 75, নিচ কেন হবে, সবই তো প্যারালাল। না লাস্ট মানে আপনি কোনটা বলছেন? তর্জনীটা। এই দেখুন, এই একটা, এখানে একটা হবে, এখানে একটা হবে, আর এখানে একটা হবে। হ্যাঁ, তাহলে কোনটা 25? এই একটা 25, প্রথমটা কনিষ্ঠার গাঁট 25। আচ্ছা, এবার বুঝতে পেরেছি। তারপরের গাঁটটা হচ্ছে 50, তারপরেরটা হচ্ছে 75। তাহলে এই ভাগটা আমাদের হলো, এটা হচ্ছে হৃদয় রেখায় ভাগের চিহ্ন। এখান থেকে আমরা জাজ করতে পারবো কত বছর বয়সে বাড়ি হবে,
কিভাবে জাজ করবো সেটা আমরা পরে আসছি। আদৌ বাড়িটা হবে কিনা, মামলা মোকদ্দমা থাকবে কিনা, বউ আলাদা হতে চাইছে, ডিভোর্সটা আদৌ হবে কিনা, পড়াশোনাটা কেমন হবে, প্রেমে শান্তি আছে কিনা, কোন বছর বয়সে হার্টের সমস্যা হবে, এগুলো সব আমরা এই বয়সটার মাধ্যমে ক্যালকুলেট করতে পারবো। তাহলে এটা পরিষ্কার? তাহলে আমরা আরেকবার স্ক্রিনটা শেয়ার করি। এবার হচ্ছে আয়ুরেখায় বয়স ক্যালকুলেশন। এইটা আমরা একটা পদ্ধতি আপনাদেরকে দেখাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি এইটা নিজের মতো করেই তৈরি করতে হবে। কয়েকটা হাত দেখলে পরে এইটা বুঝে নিতে পারবেন যে কোন বয়সটা অ্যাকচুয়ালি বোঝানো হয়েছে। মোটামুটি এই যে জায়গাটা, এই জায়গাটা থেকে আমরা প্রথম দাগটা টানবো। এবার এই যে প্রথম দাগটা টানলাম, এইটা হচ্ছে 6 বছর। তারপরে যে দাগটা টানলাম সেইটা হচ্ছে 12 বছর। তাহলে এই যে আয়ুরেখার যে বয়সটা সেটা হচ্ছে 6 বছর, আর তারপরের বয়সটা সেটা হচ্ছে 12 বছর। তারপরের যেটা বয়স, এই বয়সটা হচ্ছে 18 বছর। এইটার মধ্যে কিন্তু চেঞ্জ দেখতে পাওয়া যাবে, প্রত্যেকের হাতে ঘটনাটা আলাদা আলাদা রকম হবে। তাহলে 6, 12, 18 এটা হতে পারে, এটা 5, 10, 15 হতে পারে। লম্বাটে হাত, চওড়া হাত, এগুলোর উপরে পুরোপুরি বিষয়টা ডিপেন্ড করবে আপনাদের অভিজ্ঞতার উপরে। এরপরের যে রেখাটা সেটা হচ্ছে কনিষ্ঠার শেষে যাবে। এই বয়সটা হচ্ছে 24 বছর। এটা 24ও হতে পারে, 20ও হতে পারে। এই ডিস্ট্রিবিউশনটা আপনাদের হাত ওয়াইজ করে নিতে হবে। হাত দেখবার পরে এইটাকে বুঝতে পারবে। এরপরে যে ডিস্ট্রিবিউশন সেটা হচ্ছে হৃদয় রেখার একদম শেষে গিয়ে পৌঁছবে। হৃদয় রেখার একদম শেষে, এইটা হচ্ছে গিয়ে পরের 6 বছর। তারপরে যেটা আমাদের রয়েছে সেটা হচ্ছে মঙ্গলের ক্ষেত্র। এই যে মঙ্গলের ক্ষেত্র, এইটা হচ্ছে পরের পার্ট। তাহলে এটা হচ্ছে তারপরের। এবার এই চন্দ্র ক্ষেত্রটা, এইটাকে হাত বুঝে ভাগ করতে হবে। কারুর হাতের ক্ষেত্রে 3 ভাগ হবে, কারুর হাতের ক্ষেত্রে 4 ভাগ হবে। তো আমরা মোটামুটি 3 ভাগ করছি। এক, তাহলে এই আমরা ভাগ করলাম। এরপরে হচ্ছে মণিবন্ধ। এই মণিবন্ধ জায়গাটাকেও আমরা 3টে পার্ট করব। তাহলে এবার বয়সগুলো আমি লিখে দিচ্ছি। তাহলে প্রথম ভাগটা হচ্ছে 6 বছর। এই দাগটা হচ্ছে আয়ুরেখার উপরে। পরেরটা হচ্ছে 12 বছর। ভাগটা কিন্তু মোটামুটি অ্যাপ্রক্সিমেট, এটা কিন্তু পারফেক্ট ভাগ নয়। আপনাদের এক্সপেরিয়েন্সের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে কোনটা কত। তারপরের যে ভাগটা সেটা হচ্ছে 24। তারপরের ভাগটা 30। এই 30-এর পর থেকে
তখন থেকে কিন্তু জায়গাটা একটু স্পেসটা বেড়ে যাবে, বেড়ে গিয়ে তারপরে যেটা হচ্ছে গিয়ে হওয়ার কথা ছিল 36, সেটাকে আপনি অ্যাপ্রক্সিমেট 38 ধরতে পারেন। তারপরের পার্টটাকে আপনি 38 থেকে 48 ধরতে পারেন। তারপরের পার্টটা হয়ে যাবে 58। এখানে চলে আসবে 68 এবং তারপরে যেটা আসবে এই জায়গাটাতে এসে 78। তাহলে এইভাবে আমরা আয়ুরেখাটাকে একটা মোটামুটি ডিস্ট্রিবিউট করতে পারি। এই ডিস্ট্রিবিউশন যে সবসময় পারফেক্ট সেটা নয়। আয়ুরেখার যে ছবিটা আমি এঁকেছি এটাও এরকম নাও হতে পারে। তো পুরো ব্যাপারটাই ডিপেন্ড করবে আপনার প্র্যাকটিসের উপরে, আপনার এক্সপেরিয়েন্সের উপরে। তখনই কিন্তু আপনি পারফেক্ট ডিস্ট্রিবিউশনটা করতে পারবেন। তাহলে এইটা গেল হচ্ছে আমাদের আয়ুরেখায় ভাগ বিভাজন। শিরোরেখার ক্ষেত্রেও মোটামুটি আমরা এরকম ভাগই করে থাকি। এবার যেরকম আনুপাতিক ভাগ দেখতে পাওয়া যাচ্ছে সেই রকম ভাগের একটা পদ্ধতি রয়েছে। আর এছাড়া হচ্ছে গিয়ে এখান থেকে লম্বা লম্বা লাইন টেনে দেখানো হয়, যে এখান থেকে এর উপর একটা লম্বা লাইন টানা হলো, যে এখান থেকে একটা লম্বা লাইন গেল, এইটা এইটা হচ্ছে মোটামুটি 38 বছর। আর একটা লাইন টানা হলো এখান থেকে এরকম, এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 30 বছর। তো বাট এই শিরোরেখার ডিস্ট্রিবিউশনটা আমাদের খুব বেশি প্রয়োজন হয় না। এটা হচ্ছে 48 বছর, আটান্ন বছর, এইরকম ভাবে শিরোরেখার বয়স ক্যালকুলেট করা যেতে পারে, কিন্তু এই ব্যাপারটা সম্পূর্ণ নির্ভরযোগ্য নয়। এরপরে আমরা আরেকটা রেখা নিয়ে দেখব, সেটা হচ্ছে ভাগ্যরেখা। ভাগ্যরেখার ক্ষেত্রে এই যে শিরোরেখায় যে ক্রসিংটা হচ্ছে এইটা অ্যাপ্রক্সিমেটলি 35 বছর, আর হৃদয় রেখায় যে ক্রসিংটা হচ্ছে এটা অ্যাপ্রক্সিমেটলি 45 থেকে 50 বছর। তাহলে শিরোরেখায় যে ক্রসিংটা হচ্ছে ভাগ্যরেখার উপরে সেটাকে আমরা লিখে দিচ্ছি 35 থেকে 40, আর হৃদয় রেখায় যে ক্রসিংটা হচ্ছে সেইটা হলো গিয়ে 45 থেকে 50। এইরকম হলো ব্যাপারটা। তাহলে হাতের রেখার মাধ্যমে আমরা বয়স কিভাবে ক্যালকুলেট করব সেটা এইভাবে। একটা উদাহরণ দিতে হবে ছোট্ট করে। আমরা ধরে নিচ্ছি একটা হাতের মধ্যে এরকম একটা সিম্বল রয়েছে, লোকটার হাতে আয়ুরেখাটা এরকম ভাবে রয়েছে। তাহলে এইবার দেখি আপনি বুঝতে পারলেন একটা ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটতে চলেছে, একটা মারাত্মক দুর্ঘটনা, একটা বিরাট সমস্যা কিছু আসতে চলেছে। তো ভয় পেয়ে গেলেন, ক্লায়েন্টকে কিছুটা ভয় দেখিয়েও দিলেন। তারপরে যেটা হলো, আপনাকে ক্লায়েন্ট জিজ্ঞেস করলো যে আচ্ছা দুর্ঘটনার কথা তো বললেন, কোন বয়সে হবে? তাহলে আপনি এই ছকের মাধ্যমে বুঝে গেলেন যে 48 থেকে 58-র মধ্যে দুর্ঘটনাটা ঘটবে। তো এইবার 48 থেকে 58-র মধ্যে তো অনেকগুলো বয়স আছে, তাহলে সেটা কোন বয়সে হচ্ছে? তাহলে মোটামুটি 48 আর 58টাকেও অর্ধেক করে দিই, এখানে 10 বছর আছে। তাহলে একটা দাগ দিয়ে দিলাম মাঝখানে। তো এই যে দাগটা দিয়ে দিলাম, দাগ দেওয়ার সঙ্গে সঙ্গে একদিকে 48 থেকে 53 হয়ে গেল, আর একদিকে 53 থেকে 58 হয়ে গেল। তাহলে 53-র মধ্যে অ্যাক্সিডেন্ট মোটামুটি হচ্ছে না। তাহলে আমরা কি বলবো? 54-55 বছর বয়সে একটা আঘাত প্রাপ্তির সম্ভাবনা আছে। এইবার প্রশ্ন করলো তাহলে কি মরে যাবো?
তো মরে যাওয়ার সম্ভাবনা কমেছে। কেন কমেছে? কারণ আয়ু রেখাটা ওখানে শেষ হয়ে যায়। কিন্তু এই যে টেরা বেঁকা আয়ু রেখা, এইটা কিন্তু খুব খারাপ চিহ্ন। এটা শারীরিক কি বলবো, প্যারালাইসিস বা লং টার্ম প্রতিবন্ধকতা সৃষ্টির চিহ্ন। তাহলে এইখানটাতে হচ্ছে এই রেখাটা কিন্তু ভালো নয়। এইবার যদি দেখতে পাওয়া যায়, একটু লক্ষ্য করুন, এই একটা রেখা, এই একটা রেখা, এই রেখাটার মধ্যে কোন রেখাটা বলবান। যদি দেখতে পাওয়া যায় কালো রেখাটা বলবান, তাহলে বেঁচে ফিরে আসবার সম্ভাবনা অনেক বেশি। আর যদি দেখতে পাওয়া যায় যে এই লাল রেখাটা বেশি বলবান, সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা অনেকটাই বেশি। এবার আমাদের পল্লববাবু যে রেখাগুলোর কথা বললেন, শুক্র ক্ষেত্রে এরকম রেখা, এগুলোর নাম হচ্ছে এরো রেখা। এরো, এইরকম রেখা যদি এর মধ্যে থাকে, তাহলে ভয়ঙ্কর বিপদের সম্ভাবনা, একদম বিছানায় পড়ে থাকতে পারে। এইরকম পার্টি যদি আমাদের কাছে আসে, তখন একটা জিনিস দেখতে হবে যে আয়ু রেখাটা যদি এরকম না থাকে, তাহলে পরে কিন্তু তুলনামূলকভাবে বেটার যে এই লোকটা জীবন মৃত্যুর মাঝখানে যুদ্ধ করবে না। এই লোকটা মোটামুটি সময় হয়ে এসছে, চলে যাবে, ঝামেলা অশান্তি না করেই এ চলে যাবে, অল্প কিছু ভুগবে, তারপরে হচ্ছে গিয়ে চলে যাবে। কিন্তু যদি দুটো রেখাই থাকে, সেই ক্ষেত্রে বাঁচতেও পারছে না, মরেও যাচ্ছে না, একটা জীবন মৃত অবস্থায়, জন্ম মৃত্যুর মাঝামাঝি অবস্থায় লড়াই করে যাচ্ছে। এইরকম ঘটনা কিন্তু দেখতে পাওয়া যাবে যদি আয়ু রেখা থাকে এবং সেটা ভাঙা অবস্থায় বাঁকা আঁকা বাঁকা টাইপের থাকে। এইবার হাতের মধ্যে এই সমস্ত রেখা টেখা নেই, আপনি কি দেখলেন একটা ছোট্ট রেখা আছে এইরকম ভাবে। জাতক এসছে আপনার কাছে, আপনার হাতটা দেখে মনে হচ্ছে যে চাকরি পাবে, এর একটা চাকরি পাওয়া উচিত, কিন্তু কোশ্চেনে পড়ে গেছেন কবে চাকরি পাবে। এসেই প্রশ্ন করছে আচ্ছা কবে হবে আমার চাকরি, আমার সরকারি চাকরি কবে হবে। তাহলে দাগ দেখুন কোথা থেকে কোথার মধ্যে রয়েছে, 30 থেকে 38-এর মধ্যে। তাহলে আপনি বললেন 30 থেকে 38-এর মধ্যে, তাহলে 30 থেকে 38-এর মধ্যে কবে পাবে, এক্স্যাক্টলি কোন টাইমে। তাহলে এই ক্ষেত্রে আমরা রেখা দেখতে পাচ্ছি 30 থেকে 38-এর মোটামুটি মাঝামাঝি জায়গাতেই রেখাটা আছে। তাহলে আমরা বলবো 33-34 বছর বয়সে চাকরি প্রাপ্তির সম্ভাবনা। এবার যদি সে আপনার কাছে এক্স্যাক্ট ডেট টাইম চেয়ে বসে, তা আপনি পারবেন না, সে ভগবান ছাড়া কেউ পারবে না, আমরা পারবো না, যে কত তারিখে চাকরি, কি মাসে চাকরি, ঘরের মধ্যে চাকরি না ঘরের বাইরে চাকরি। প্রচুর লোক আসে মাথা খাওয়ার জন্য, অনেক অনেক প্রশ্ন করে, কিন্তু বেসিক্যালি এইসব প্রশ্নের করা মানে হচ্ছে কি অ্যাস্ট্রোলজারকে জ্বালানো, আর অ্যাস্ট্রোলজারকে জ্বালালে পরে অ্যাস্ট্রোলজার ভালো প্রেডিকশন করতে পারবে না। তাহলে মোটামুটি বয়স সম্পর্কে বোঝা গেল। তাহলে এর চাকরি প্রাপ্তির বয়স হচ্ছে ওই 34-35 এরকম একটা টাইম। হ্যাঁ বলুন স্যার। বলছি ওই যে রেখাটা, ওই আয়ু রেখাটা যেটা ভেঙে আর কি বেরিয়ে গেল শুক্রের দিকে, তো ওই ক্ষেত্রে ওই কন্ডিশনে যদি পাশে স্ট্রং একটা মার্শাল লাইন থাকে, তাহলে তো রিকভারি হওয়ার চান্সটা অনেক বাড়িয়ে দেয় না, অনেক, বিকজ অফ জীবনী শক্তি। রিকভারি হওয়ার চান্সটা বাড়িয়ে দেবে। কিন্তু যদি এই রকম হয় রেখাটা, এই রেখাটা দুরকম হতে পারে। একটা হচ্ছে এরকম একটা এরকম একটা মার্শাল লাইন রয়েছে, আর এই রেখাটা একটু ছোট, এই রেখাটা এত বড় নয়। মার্শাল লাইনটা এরকম লম্বা হয়ে বেরিয়ে গেছে, বেঁকা হয়ে যাচ্ছে, তাহলে তো বাঁচবেই, কোনো প্রবলেম হবে না। কিন্তু যদি এই লাইনটা কেটে মার্শাল লাইনের মধ্যে চলে আসে, তাহলে হচ্ছে গিয়ে এটা অনেক রকম কমপ্লিকেটেড সিচুয়েশন ইন্ডিকেট করবে।
প্রচুর পয়সাওয়ালা লোক ছিল, একসময় একদম নিঃস্ব হয়ে গেছে, এবং সেই চিন্তায়, সেই স্ট্রেস নিতে না পেরে বেশ শারীরিক ভাবেও একদম ভেঙে পড়েছে, বরবাদ অবস্থা। এটা পুলিশি ঝামেলা ইন্ডিকেট করতে পারে, আইনি সমস্যার মধ্যে পড়ে গেল ভয়ঙ্কর বাজে হবে। এই রেখাটা অ্যাডিকশন হতে পারে, একদম শেষ বয়সে এসে ড্রাগ অ্যাডিক্টেড হয়ে পড়েছে, সেরকম হতে পারে। এইটা হচ্ছে গিয়ে অকাজ কুকাজের প্রতি লিপ্সা, সেটাও হতে পারে। আচ্ছা, এই মার্শাল লাইন যদি আয়ুরেখাকে ছুঁয়ে যায় বা ক্রস করে যায় তখন? এরকম মানে ওই নিচের দিকে এই না, ওই টাচ করে গেল বা একটু ক্রস করে গেল। টাচ করলে খুব মারাত্মক কিছু নেই। হুম। এইটার সঙ্গে আমাদের আরো কয়েকটা জায়গা দেখতে হবে, সেটা হচ্ছে শিরোরেখাটা। শিরোরেখাটা দেখা গেল চন্দ্রক্ষেত্রের মধ্যে রাইট স্যার, এইটাই এক্স্যাক্টলি আমি এই উত্তরটাই অ্যানসার। গভীরে ঢুকে যায় তাহলে ঘটনাটা কিন্তু ভালো না। আমি স্যার পড়েছিলাম, একটু শেয়ার করছি, আমার যতদূর মনে পড়ে পামিস্ট্রির কিরোর বই আমি ফার্স্ট পড়েছিলাম, যেটা একদম ওই নামটা পামিস্ট্রি ফর অল আই থিঙ্ক ওইটার নাম। তো ওইখানে পড়েছিলাম যে যদি এই মার্শাল লাইন যদি ক্রস করে যায়, হ্যাঁ মার্শাল লাইন যদি ক্রস করে যায় আয়ুরেখাকে, আর যদি এই শিরোরেখা চন্দ্রের দিকে চলে যায়, পুরো ডাউন হয়ে যায়, এবং সেখানে দেখতে হবে যে হাতের কন্ডিশন প্লাস হচ্ছে নোক, যদি হ্যাঁ যদি বোঝায় যে তার অ্যাকচুয়ালি কি হয়, এক্ষেত্রে অত্যাধিক ইমোশনাল হয়ে যায়, এবং ইমোশনাল হয়ে সেই ব্যক্তি জেনারেলি কিরো যেটা বলেছিল যে কোন রকম পয়জন নিয়ে সুইসাইড করতে পারে, তার একটা টেন্ডেন্সি চলে আসে পয়জন দিয়ে। এটাই তো আমি এটাই আর কি বলতে চাইছিলাম না। হ্যাঁ আপনি ধরেছিলেন ওটা, ওই জন্য হট করে আমি ওটা মাথায় ছিল আমার, আপনি একদম যে কিরোর বইতে যে লেখাগুলো আছে এগুলো কিন্তু অ্যাকচুয়াল পারফেক্ট ইয়ে নয়, মানে কিরোর যে অ্যাকচুয়াল লেখা আর আমরা যে লেখাটা পাই এর মধ্যে কোনো মিল নাই। তাই হ্যাঁ, এইগুলো হচ্ছে গিয়ে মানে কিরোর যে অ্যাকচুয়াল প্রেডিকটিভ মেথড সেইগুলো আমরা পাই না। আমার কাছে সেন্ট জার্মানের দুটো বই আছে। সেন্ট জার্মান, হ্যাঁ একটা হচ্ছে গিয়ে বহু পুরনো, রাস্তা দিয়ে ফুট থেকে কেনা, আর একটা হচ্ছে সেম বই, সেটা হচ্ছে গিয়ে নতুন পাবলিশ করা। দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ, কোনো মিল নেই, কিছু মিল নেই। কেউ একজন কোনো একটা পাবলিশার বা কেউ হতে পারে পাবলিশার কাউকে দিয়ে লিখিয়ে চালিয়ে দিচ্ছে। তাই হবে। তো এই কারণে আমরা যে প্রেডিক্টিভ ইয়ে পাই, যে বইপত্রগুলো পাই, এগুলোর মধ্যে অ্যাকচুয়াল যে প্রেডিক্টিভ স্কিল সেটা হচ্ছে পুরোপুরি দেওয়া হয় না। এইবার এই প্রেডিকশনটার মধ্যে আরো কয়েকটা জিনিস দেখতে হবে। প্রথম হচ্ছে গিয়ে হাতের কোয়ালিটি, হাতের নখ তো হলোই, এইবার হচ্ছে গিয়ে এই রেখাটা যদি হচ্ছে আয়ুরেখা এরকম ভেঙে না যায়, যদি আয়ুরেখা ঠিকঠাক থাকে, মার্শাল লাইন যদি এখানে টাচ করে, শিরোরেখা যদি স্ট্রেট হয় তাহলে কোনো প্রবলেম নেই, এর কোনো একটা অপারেশনের টেন্ডেন্সি তৈরি হবে। শিরোরেখাটা যদি বেঁকে নিচের দিকে চলে যায়, হাত যদি একটু নরম প্রকৃতির থাকে, আর হাতের যদি অস্থি সর্বস্ব হয়, হাতের হাড়গুলো বুঝতে পারা যাচ্ছে ওপর থেকে, সেই ক্ষেত্রে এরা সব সময় কষ্ট পায়। এবার এই যে সুইসাইড করবে, বিষ খাবে, তার জন্য যে স্ট্যামিনা দরকার সেটাও এদের মধ্যে থাকে না। কিছু একটা করতে গেলে তো স্ট্যামিনা থাকবে, এটা অ্যাটেম্প্ট করতে গেলে কারেজ দরকার, স্ট্যামিনাটা এদের মধ্যে থাকে না। এইবার এইখানে যদি হচ্ছে এই রেখাটা রয়েছে আর একটা রেখা ভুল হলো এইরকম ভাবে থাকে শিরোরেখার প্যারালাল, তাহলে কিন্তু সুইসাইডাল অ্যাটেম্প্ট করার টেন্ডেন্সি ভীষণ রকম ভাবে বেড়ে যায়। এর সঙ্গে যদি হৃদয় রেখা স্ট্রেট থাকে, শৃঙ্খল না থাকে, তারা সুইসাইড করতে পারে। বুড়ো আঙ্গুলটা শার্প হলে পরে সুইসাইডাল টেন্ডেন্সি বাড়ে, বুড়ো আঙ্গুলটা শার্প একদম স্ট্রেট তরোয়ালের মতো, তাহলে পরেও সুইসাইডাল টেন্ডেন্সি বেড়ে যায়। বৃহস্পতির ক্ষেত্র যদি খুব ছোট হয় সেই ক্ষেত্রে সুইসাইডাল টেন্ডেন্সি বাড়ে।
বাহ, তো যাই হোক, দারুণ 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 ইনফরমেশন পেলাম স্যার। হ্যাঁ, তো যাই হোক না কেন, আমরা করি আস্তে আস্তে, অল্প অল্প করে শিখি। তো আমাদেরকে আর কি এগুলো দেখতে হবে, দেখে টেকে খেয়াল রেখে মোটামুটি বয়স টয়স বিচার করে আমরা করব। আচ্ছা, এবার স্যার আরেকটা। হ্যাঁ স্যার। বলছি সবার তো 78 পর্যন্ত থাকে না, তো মানে তার আগেও থাকে, তো সেটা কি করে? এটা কোন স্যার? স্যারকে তো বুঝতে পারছি না। সে সৌমিতা বলছি। আচ্ছা, 78 পর্যন্ত নাই থাকতে পারে। আমাদের যে কোনো বই খুললে পরেই দেখা যাবে যে এই বয়সটাকে দেখানো হয়েছে 100 বছর পর্যন্ত, যে কোনো বইতে। তো আমি যেটা আঁকলাম সেটাতে 78 পর্যন্ত এসে থেমেছে। এইটা হচ্ছে গিয়ে জাস্ট আমি গ্রামারটা দেখালাম যে এইভাবে ভাঙতে হবে। ভাঙাটা পুরোপুরি নিজেকে ভাঙতে হবে, হাত দেখে। এই থিওরি কিন্তু মাঠে নেবে কোনো কাজ করবে না, একদম ফুটবল খেলার মতো। যে ফুটবলটা হচ্ছে গিয়ে পায়ের কোন জায়গাটা দিয়ে লাথি মারতে হয় সেটা দেখিয়ে দেওয়া হয়েছে, তো বল তো অন্য দিক থেকে এসছে, তো ওই দিকে ঘোরালে পরে পায়ের লিগামেন্টটি ছিঁড়ে যাবে। বোঝা গেল? হুম। এটা স্যার 78 পর্যন্ত না থাকতে পারে, 60 পর্যন্ত থাকতে পারে। আয়ু বিচার করা, আমরা আয়ু বিচার করছি না। আয়ু বিচার আর আয়ু রেখার মাধ্যমে বয়স বিচার, দুটোর তফাৎ আছে। আয়ুতে কিন্তু আমরা হিসেব করছি না। আয়ু হচ্ছে গিয়ে যদি দেখা যায় যে একটুখানি আয়ু রেখা আছে, তাতেও প্রচুর বছর বেঁচে গেছে, আমি দেখিয়ে দেবো। হ্যাঁ, তো এক ভদ্রলোক, আমি যখন প্রথম চাকরি পাই, তিনি জ্যোতিষ টতিষ বিশ্বাস করেন না। তো তিনি এসে আমাকে তার হাত দেখিয়েছেন। উনি আমার স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার ছিলেন। তো উনি হাত দেখিয়েছেন, হাত দেখে আমার মাথা ঘুরে গেছে। হাতের আয়ু রেখা হচ্ছে গিয়ে ওই 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটারও হবে না, 1.5 সেন্টিমিটার। আমি ভাবছি এই লোক বেঁচে আছে কি করে, এ লোকের তো বেঁচেই থাকার কথা না, আয়ু রেখা তো শেষ। তো বেসিক্যালি আয়ু রেখার আমরা প্রথম একটা নাম দিয়েছি। নামটা কি দিয়েছিলাম? আমরা শুরু করেছিলাম প্রথম পিতৃরেখা। পিতৃরেখা। আয়ু রেখা ছোট হলে পিতার সাপোর্টের বিরাট অভাব দেখতে পাওয়া যাবে। পিতার কাছ থেকে সাহচর্য, পিতৃসুখ যেটা, তার একটা অভাব দেখতে পাওয়া যাবে, সেইটা কনফার্ম। পারিবারিক সম্পত্তি থেকে বঞ্চিত হবে, এটাও কনফার্ম। কিন্তু সঙ্গে সঙ্গে যে মরে যাবে এরকম ব্যাপার নয়, কারণ বয়সটা তো আমরা অনেকগুলো রেখা দিয়ে ক্যালকুলেট করেছি। আয়ু রেখা, শিরোরেখা, ভাগ্যরেখা, এই সবগুলো থেকে একটা অ্যাভারেজ করতে হবে। একটা লোকের দেখা গেল যে আয়ু রেখাটা শেষ হয়ে গেছে, আয়ু রেখাটা হয়তো 25 বছরে শেষ হয়ে গেছে, কিন্তু ভাগ্যরেখা সেটা অনেক স্ট্রং, অনেক বড়। তার মানে তার কর্মা এটা ডিউ রয়েছে, তাকে করতে হবে, সে থাকবে পৃথিবীতে। তার হৃদয় রেখা সেটা দেখা গেল 75 ক্রস করে গেছে, তার মানে সে আছে, সে যাচ্ছে না। তাকে প্রেম করতে হবে, তাকে মানে ভালোবাসা বা তাকে দায়বদ্ধতা এগুলো কন্টিনিউ করতে হবে। তার হৃদয় রেখা থেকে আমরা দেখলাম যে তার হয়তো 57 বছর বয়সে বাড়ি হওয়ার যোগ রয়েছে, তাহলে তাকে তো বাড়িটা করতে হবে, তাহলে সে তক্ষণি তক্ষণি মরে যাবে না। আবার এটাও দেখতে পাওয়া যাবে প্রচুর মানুষের ক্ষেত্রে দুর্দান্ত আয়ুরেখা, অ্যাক্সিডেন্টে মরে গেছে 25 বছর বয়সে, 25-26 বছর বয়সে মরে গেছে অ্যাক্সিডেন্টে, ব্যাপক আয়ুরেখা। আয়ুরেখার মধ্যে কোনো দাগ নেই। দিন স্যার, এটা কি করে হলো? এইটা হচ্ছে গিয়ে আমাদেরকে আহ এরকম কেস দেখে স্টাডি করতে হবে যে কি কারণে হলো, কি হলো। কিছু না কিছু সিম্বল পাওয়া যাবে। যেমন হচ্ছে গিয়ে যদি মঙ্গলের ক্ষেত্রে বৃত্ত চিহ্ন থাকে বা মঙ্গলের ক্ষেত্রে যদি তিল থাকে, তাহলে হঠাৎ মৃত্যুর সম্ভাবনা তৈরি হয়। রাহুর ক্ষেত্র থেকে যদি কোনো রেখা আয়ু রেখাকে ছেদ করে এবং সেই রেখায় কোনো ত্রিশূল জাতীয় রেখা তৈরি হয়, তাহলেও হঠাৎ মৃত্যুর সম্ভাবনা দেখতে পাওয়া যায়। তো এইরকম কিছু কিছু ঘটনা আমাদেরকে কেস যখন আসবে হাতে, সেগুলো হচ্ছে গিয়ে দেখতে লাগবে। পরবর্তীকালে একটা টিম তৈরি করার পরিকল্পনা আছে, যারা বিভিন্ন হসপিটাল, জেল, তারপরে অ্যাক্সিডেন্ট হচ্ছে, মর্গ, এই সমস্ত জায়গায় গিয়ে হাতের ছবি টবি কালেক্ট করে নিয়ে আসতে পারবে।
তো এরকম আচ্ছা স্যার, হুম স্যার বলছি বালারিষ্ট যোগ যাদের থাকে হ্যাঁ হরোস্কোপে, হ্যাঁ ধরে নিন মারা গেছে, ঠিক আছে, 12 বছরের মধ্যে, হ্যাঁ তো সেই বাচ্চাটার হাত মানে তাদের কিরকম হয় জায়গাটা, মানে এই তো তাদের আমি কি ওটা? এরকম দেখিনি। আচ্ছা, এইরকম আমি হচ্ছে গিয়ে দেখিনি যে খুব কম বয়সে মারা গিয়েছে হাত টাত, সেরকম দেখিনি। তো দেখবো, দেখে আর কি খোঁজাখুঁজি করার চেষ্টা করব। তো যাই হোক না কেন, আমাদের তো মোটামুটি আজকের যা সিলেবাস ছিল সেটা আমরা কমপ্লিট করেছি। তো আর কোনো প্রশ্ন থাকলে পরে বলুন। স্যার আপনি একটা একটা করে বলছিলেন আর আমি আমার নিজের সাথে মেলাচ্ছিলাম। সব থেকে আমার হচ্ছে কমপ্লিকেটেড আর আমারই, কারণ হাতে তো কোনো রেখাই নেই, আর খুব সূক্ষ্ম 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 এত সরু সরু রেখা, যেন মনে হচ্ছে এটা আছে এটা আছে। হাতে রেখা না থাকা মানেই হচ্ছে মানুষটা কনফিউজড। তার হচ্ছে গিয়ে টেনশন কাজ করবে, তাকে অন্য কারোর উপর ডিপেন্ড করতে চাইবে সে। এইটা হ্যাঁ হচ্ছে গিয়ে, তবে হাতে খুব বেশি রেখা না থাকা বেশ ভালো, কারণ দোষ নেই কিছু। তারা হচ্ছে গিয়ে মানুষকে বিশ্বাস করবে, ঠকবে, ভালো বন্ধু বান্ধব থাকবে। স্যার বলছি কি, দেখুন আমার হাতের মধ্যে এই যে রেখাটা, আমি এটা বুঝলাম না, এই যে এই রেখাটা দিয়ে এসেছে দেখতে পাচ্ছেন? ওটা মার্শাল লাইন। হ্যাঁ, তো হচ্ছে তো এই যে শেষে গিয়ে দেখুন দুটো দুদিকে চলে গেছে, দেখুন দেখা যাচ্ছে। হুম, আর একটু পিছনে এই নিন। বোঝা যাচ্ছে? হ্যাঁ, এটা এই যে বুড়ো বয়সে দুটো, একটু ভোগাবে আপনাকে। হ্যাঁ এই সেটাই জিজ্ঞেস করছিলাম, আপনি ওই রোগের কথা বললেন তো। এই যে এইটা, এটা এই যে তখন দুটো দুদিকে চলে গেছে, আমি কি বিছানায় পড়ে থাকবো? না না, মনে হচ্ছে। বিছানায় পড়ে থাকবেন না। দেখুন একটু ভালো করে। না, বিছানায় পড়ে থাকবেন না, কিন্তু এটা আপনাকে ভোগাবে, ভালোই ভোগাবে। আমি কিন্তু জানেন তো দুবার ভেন্টিলেশন থেকে ফিরে এসেছি। না, ওই বয়স আপনার এখনো হয়নি। না আমি 2 বছর আগে ভেন্টিলেশন থেকে ফিরে এসেছি, তাই বললাম। না, ওই এখনো ওই যেখানে পড়ে রেখা আছে। রয়েছে সেইখানকার এখনো বয়স হ্যাঁ, হয়নি। ও এটা একদম, তার মানে আমি অনেক বছর পর্যন্ত বাঁচবো? বাবারে, বাঁচবেন বাঁচবেন, ভালোই বাঁচবেন। পঙ্গু হয়ে থাকবো না তো? না, পঙ্গু হয়ে থাকবেন না। তাহলেই হলো। এইটা রোগের চিহ্ন না, এটা দুটো, এই দুটো রোগের চিহ্ন, মানে এদিক আর এদিক চলে গেছে। স্যার একটা কথা বলছিলাম, হ্যাঁ বলুন। রাহুর ক্ষেত্র থেকে যদি কোনো রেখা কেটে একদম মানে মার্শাল লাইন ছোট সেটাকেও কেটে ভাগ্য রেখা কেটে যদি একদম শিরোরেখা পর্যন্ত চলে যায়, তাহলে কি ইন্ডিকেট করে? মার্শাল লাইন থেকে কেটে, মার্শাল লাইন কেটে ভাগ্য মানে আয়ু রেখা কেটে একদম শির পর্যন্ত পৌঁছে গেছে, এটা আমার হাতে আছে আর কি। এটা প্রতিবন্ধকতার রেখা। হেলথ ইস্যুস নিয়ে, হেলথ ইস্যুস বা ছোটবেলাতে হচ্ছে কি কোনো বড় রোগ হতে পারে। হ্যাঁ ঠিকই বলেছেন। ছোটবেলা থেকে কোনো বড় রোগে ভুগতে পারেন। আর একটা কথা স্যার, অনেকেরই দেখেছি, আমার নিজেরও আছে, ওই শিরোরেখার উপর থেকে একটা রেখা মানে ভাগ্য রেখা দিয়ে তৈরি হয়েছে একদম শনির মানে বৃহস্পতি শনির মাঝ পর্যন্ত, মানে প্রথম দিকে নেই, শিরোরেখার উপর থেকে তৈরি হয়ে গেছে।
শিরোরেখার ওপর শিরোরেখার ওপর থেকে একটা রেখা তৈরি হয়েছে, ওটা ওই এবং শনির মানে মানে শনির মাঝখানটায় ঢুকেছে আর বৃহস্পতি এবং শনির ক্ষেত্রের মাঝে গেছে ওটা। অনেক কোন চাকরি করতে করতে ছেড়ে দিয়েছিলেন? চাকরি তো হয়নি। আচ্ছা, চাকরি হয়নি, তবে সুযোগ এসে হাত পড়ে গেছে, এটা হয়েছে। এটা হচ্ছে ওইটার রেখা। আর একটা কথা স্যার, যেটা আপনি প্রথম দিকে ওই শুক্রের যেটা বলছিলেন, ওটা ওই যেটা বন্ধন বলছিলেন, শুক্রের বন্ধনই, ওটা স্যার ওই বুধের ক্ষেত্র থেকে সোজা এসে ওই হৃদয় রেখাকে ক্রস করেছে, তারপরে একদম সোজা ওই লাইনটা চলে এসছে একদম রাহুর দিকে। হৃদয় রেখাকে ক্রস করে গেলে আর শুক্র বন্ধনই থাকবে না। হৃদয় রেখা ক্রস করলে হবে না, তার আগেই হচ্ছে কি শুক্র বন্ধনই থাকবে। ওখানে শেষ, ওই হৃদয় রেখাই শেষ, তারপর নিচ দিকে একটা অন্য রেখা আছে, বুঝছো, আলাদা। না, ওইটা হচ্ছে গিয়ে বলা মুশকিল, ওইটা হচ্ছে গিয়ে প্রতিবন্ধকতাই ইন্ডিকেট করবে, ডিস্টারবেন্স আসবে। হ্যাঁ ঠিকই বলেছো। আচ্ছা, শিরোরেখা বা হৃদয় রেখা থেকে যদি কোনো গুচ্ছ রেখা নিচ দিকে নেমে যায় আর কি, তাহলে ওগুলো কি নির্দেশ করে? হৃদয় রেখা থেকে অনেকগুলো রেখা মানে পাশাপাশি অনেকগুলো রেখা নিচ দিকে নেমে যাচ্ছে, ছোট 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 শাখা রেখা আর কি। বাড়িঘর বা পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত হয়েছেন? না, সেসব হয়নি, কিন্তু মানে ঝামেলা আছে আর প্রচুর ঝামেলা। ওই সমস্ত ওইগুলো বাড়িঘর নিয়ে প্রবলেম, বাড়িঘর নিয়ে ইস্যু, ভুল প্রপার্টি কেনা, এই সমস্ত। হ্যাঁ 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 হ্যাঁ, এটা আছে। এই সমস্তই আর কি। হাতের রেখা বাদ দিয়ে একটু অন্য জায়গায় যাব। হাতের রেখা বাদ দিয়ে কোথায় যাবেন? মানে প্রথম দিন একটা কথা বলেছিলেন, কানে যাব, কানে। কানে যাবেন? যান। স্যার ওই আপনার মনে আছে ওই সৈরাজ বাহুতুলে বলে আমাদের একটা খেলোয়াড় এসেছিল ক্রিকেটে, সৈরাজ বাহুতুলে। খেলাধুলো মোটে দেখি না, যাই হোক বলুন। ঠিক আছে, কানগুলো স্যার সোজা, কানগুলো সোজা হাতির কানের মতো, দুটো কান। এটা আমি প্রায় দেখতে পাচ্ছি আর কি অনেকেরই। এটা কি ইন্ডিকেট করে? এরা একটু বিলাসবহুল, নিজের জীবনের কনসিস্টেন্সির অভাব থাকে। কানগুলো মানে পিছন থেকে তৈরি হয়নি, একদম সোজা তৈরি হয়ে গেছে। এরা হচ্ছে গিয়ে ইয়ে করতে পারে, মানে কোনো একটা জায়গাতে কনসিস্টেন্টলি থাকতে পারে না। আচ্ছা আচ্ছা। স্যার একটা কথা জিজ্ঞেস করি? হ্যাঁ, বলছি যে এই যে বলে না ডান হাত বাঁ হাত ছেলে, না ডান হাত ছেলেদের বাঁ হাত মেয়েদের, দুটো হাতই তো আমাদের, তো আমার, হ্যাঁ তাহলে এই দুটো তো নিশ্চয়ই একই, আমারই তো সবকিছু নাকি? দুটো জন্মের সঙ্গে সঙ্গে দুটো হাত তৈরি হলো, আর একটা আস্তে আস্তে কর্ম করতে করতে একটু ডেভেলপমেন্ট আসবে। এই আপনার হাতটা খুব সুন্দর হাত, এই যে আপনি হাতটা দিয়েছে, দেখা যাচ্ছে আপনার হাতটা খুব ভালো, এটা আপনাকে যে বিয়ে করেছে তার ভাগ্যে উন্নতি ঘটেছে। সে তো বটে। হ্যাঁ, ভালো। বলছি যে এইটা কি বলে, মানে কি এটা কি ছেলে বরের হাত বলে? না না, আপনারই হাত দুটো। ডান হাত দিয়েও আপনি আপনার হাজবেন্ডকে জাজ করতে পারবেন, বাম হাত দিয়েও আপনি আপনার হাজবেন্ডকে জাজ করতে পারবেন। একটা হাতের মধ্যে ইমোশনাল এফেক্ট বেশি দেখতে পাওয়া যায়, আপনার মনের, আপনার ভেতরকার যে হিডেন কোয়ালিটি সেটা একটা হাতের মধ্যে থাকে, আর একটা হচ্ছে গিয়ে বাহ্যিক কোয়ালিটি, যেটার সঙ্গে দ্বারা আপনি মানুষের সঙ্গে ডিল করেন, সেইটা বুঝতে পারা যায়। তো
তো আমি আপনাকে বলবো যে সবসময় দুটো হাত দেখবেন, তার মধ্যে একটা হাত বেশি নির্ভরযোগ্য আর একটা হাত হচ্ছে কম নির্ভরযোগ্য। তো জেনারেলি যে হাতটা দিয়ে আমরা কাজ করি সেই হাতটার উপরেই বেশি গুরুত্ব দেওয়া উচিত, অন্য হাতটার উপরে অত গুরুত্ব দেওয়ার দরকার নেই। ও তাহলে আপনি এটা আমাকে বলুন তো, এখানে যে একটা বয়ের মতন যে এখানে একটা বয়ের মতন যে এটা কি গেছে, এই যে এরকম, এটা কিন্তু আমার এই হাতে কেটে গেছে। এই দুটো কোথায় ব দেখতে পাচ্ছি না। এই যে দাঁড়ান, এই যে একটা ব নাকি জানি না, মানে ত্রিভুজ। ও ওটা হচ্ছে ত্রিভুজ। ওইটা হচ্ছে গিয়ে ছোটবেলায় কোনো রোগ টোগ হয়েছিল, সেখান থেকে মুক্তি পেয়েছেন, কাটিয়ে উঠতে পেরেছেন। ছোটবেলায় তো কোনো রোগ হয়নি, জ্বর টর টাইপের কিছু হয়েছিল, তরকা জ্বর, নার্ভের প্রবলেম, এই সমস্ত হয়তো হয়েছিল সেগুলো। সে তো হামটাম হয় যেগুলো, সেগুলো তো আর তো তেমন কোনো ডক্টর নেই। আর এইটার মধ্যে সেটা কেটে গেছে, দেখুন এটার মধ্যে আছে কিন্তু কাটা। না, ওইটা হচ্ছে ওই সময়টা ব্রেনের একটা ভালো রকম ডেভেলপমেন্ট হয়েছিল সেরকম। কোনটা, এই বাঁ হাতেরটা? এই ত্রিভুজটা? হ্যাঁ। ও অন্য কিছু না, তাই তো? ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা এই পর্যন্তই রাখি আজকে। আচ্ছা স্যার, বলছি যে ওই যে সেদিন রবিবার দিন যে প্রোগ্রামটা আপনারা করেছেন, এটা কি, কোথায় যাব, মানে এগুলো একটু যদি বলে দেন ভালো হয়। বলে দেবে, রুট গাইডেন্স দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। ও আমি কিন্তু যাবো, আমি কিন্তু এখনো পর্যন্ত যাবো বলে ঠিক করেছি। আর টাকা কোথায় জমা দেবো? শ্যামাপদবাবুর কাছে। ও আচ্ছা, তাহলে আমাকেও তো ওই অ্যাড্রেসটা দিতে হবে আর কি, নাকি যেখানে আমরা দিই সেখানে? যেখানে ফিস জমা দিই, কোনো অসুবিধা নেই। ঠিক আছে।